সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবন গল্পের 1579তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ মহসিন হোসেনের জীবনের এক তাজ্জব করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল বাবার বাসর ঘরে বউ সেজে ঢুকলেন মেয়ে। না, এটা কোনো পালিত মেয়ে নয়, বাবার আপন মেয়ে তার বাসর ঘরে বউ সেজে ঢুকেছেন। কিন্তু কেন এমন ন্যাক্কারজনক ঘটনা মেয়ে ঘটিয়েছে? এটা চট্টগ্রামেরই প্রত্যন্ত এলাকার ইতালি প্রবাসী কোনো এক পরিবারের চাঞ্চল্যকর আলোচিত বাস্তব জীবনের গল্প। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আজকের মহসিনের জীবনের গল্পটা আপনার প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই মহসিনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মহসিন হোসেন। আমার বাড়ি বন্দনগরী চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার কাকা। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একটা বোন সহ ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 1 বোন। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা একসময় শিক্ষকতা করতেন। তিনি একজন হাই স্কুলের শিক্ষক ছিলেন। কিন্তু হঠাৎ করে আমার বাবা একটু মানসিক রোগী হয়ে যায়। এক কথায় বলতে গেলে আমার জন্মের প্রায় 8 থেকে 9 বছর পরে আমার বাবা হঠাৎ করে পাগল হয়ে যায়। জানি না কেন আব্বুর ব্রেনে সমস্যা দেখা দেয়। আমার ভাইটা তখন বেশ ছোট। ওই মুহূর্তে আব্বু পাগল হওয়ার পরে তার হাই স্কুলের চাকরিটা চলে যায়। দীর্ঘ প্রায় 3 বছরের মতো আমার বাবা সম্পূর্ণ পাগল ছিলেন। কিন্তু পাগল থাকার পরেও আব্বা যে স্কুলে শিক্ষকতা করতেন, সেই স্কুলের যত ছাত্রছাত্রী বা অভিভাবকরা ছিলেন, তারা সবাই আমার বাবাকে বেশ ভালোবাসতেন। এরা প্রতি মাসে স্কুল থেকে একটা চাঁদা উঠাতেন আমার আব্বার জন্য, এবং সেই টাকা দিয়ে আমার বাবার চিকিৎসা হতো এবং আমাদের পড়াশোনা চলতো। এভাবেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আস্তে আস্তে করে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। একটা পর্যায়ে বাবার ওই শিক্ষকতার স্কুল থেকে আমি এসএসসি পাশ করি। সে সময় আমার বোনটা অনেকটা বড় হয়ে যায়। এসএসসি পাশের পরে আমার বোনকে আমরা আর পড়াশোনা করাইনি। একটা জিনিস মনে রাখবেন, সিম্প্রীতি বা মায়া, ভালোবাসা, এগুলো কিন্তু মানুষের অন্তরে সবসময় থাকে না। আমার বাবা প্রথম যখন পাগল হয়েছিলেন, তখন সবাই 2 হাত ভরে আমার বাবাকে টাকা দিয়েছিলেন। কিন্তু একটা পর্যায়ে আস্তে আস্তে করে আমার বাবার প্রতি সেই সিম্প্রীতি মানুষের কমে যাচ্ছিল। এক পর্যায়ে মানুষ আর আমার বাবাকে আগের মতো টাকা দিচ্ছিল না। সে সময় দেখা দিল পরিবারে অনেক বেশি অভাব, এবং এই অভাবের মাঝে আমি তখন এসএসসি পরীক্ষা দিই। এসএসসি রেজাল্ট আউট হওয়ার আগে আমার বাবা হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আমার বোনকে বিয়ে দিয়ে দিবেন। আমার বোনকে বিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। আমার বোনও কিন্তু দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল। আমার বোনও কিন্তু এসএসসি পাশ করেছে। তো সবাই বলতেছে যে একটা ভালো ঘর দেখে ওকে বিয়ে দিয়ে দেন, যেহেতু আমাদের পরিবারে খুব টানাপড়া যাচ্ছে। আমার কাকা তখন বিয়ে করে আলাদা হয়ে গেছে, আমার দাদিকে নিয়ে আলাদা থাকে। আমরা আমাদের পরিবার নিয়ে, আমার আব্বা আম্মা, আমার বোন, আমরা ভাই, আমরা সবাই একসঙ্গেই থাকি। ওই সময় আমার ছোটো ভাইটাও পড়াশোনা করতো। ও তখন ক্লাস 7-এ পড়ে। আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, বরাবর তখন পড়াশোনা আর করতেছে না। তো আমার আব্বা যেহেতু একটা সময় স্কুল মাস্টার ছিলেন, সেই হিসাবে মোটামুটি ভালো ভালোই বিয়ের ঘর আমার বোনের জন্য আসতেছিলেন। তো একটা পাত্র আমার বাবার বেশ পছন্দ হলো। এটা আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে। সেই গ্রামে তখন আমার বড় বোনের বিবাহ সম্পূর্ণ হলো। যতটুকু এলাকার মানুষ পেরেছে আমার ওই বোনের বিয়েতে সাহায্য সহযোগিতা করে। আমার বোনের বিয়ে সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আমি তখন আপনার এসএসসি রেজাল্ট, আমার বোনের বিয়ের কিছুদিন পরে আমার এসএসসি রেজাল্ট আউট হয়, এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো রেজাল্টেই এসএসসি পাশ করি। এসএসসি পাশ করার পরে আমি তখন ইন্টারমিডিয়েটে ভর্তি হই, মানে ইন্টারে পড়তেছিলাম। তো আমাদের এলাকারই একটা কলেজ, স্কুল ভিত্তিক একটা কলেজ আছে, সেই কলেজে পড়াশোনা করতেছি। তো আমার বোনের বিয়েটা হওয়ার প্রায় 6 থেকে 7 মাসের মাথায় আমার বোনের ওই সংসারে তেমন কোনো শান্তি হচ্ছিল না। শান্তি না হওয়ার কারণ হচ্ছে আমার বোন জামাইয়ের একটা পরকীয়া ছিল, মানে উনি পরকীয়ায় লিপ্ত ছিল, পরকীয়া করত, এবং এটাই অনেকে বলা বলি করে সেই এলাকারই রীতা নামের একটা মেয়ের সঙ্গে, মানে আমার বোন জামাইয়ের আপন চাচাতো বোনের, মানে আপন চাচাতো ভাইয়ের মেয়ে নাকি কেমন একটা সম্পর্ক, চাচাতো ভাই না জানি কি হয়, যাই হোক, মানে সম্পর্কে আমার মানে বোন জামাইয়ের সঙ্গে অ্যাডজাস্ট হয় না, ওই রকম একটা মেয়ের সঙ্গে নাকি
আমার বোন জামাইয়ের পরকীয়া আছে, মানে আমার দুলাভাইয়ের পরকীয়া আছে। সেই পরকীয়া নিয়ে আমার বোনদের মাঝে তুমুল রকমের ঝগড়া ঝাঁটি ঝামেলা, খুব প্রবলেম দেখা দিচ্ছিল। তো আমার বোন আসলে কী করবে ঠিক বুঝতে পারতেছিল না, কারণ তো আমাদের পরিবারে এমনি অভাব ছিল, অভাবের মাঝে বিয়ে দিয়ে দিয়েছি। এখন বোন জামাইটাও খুব একটা ভালো না, তাকে খুব টর্চার করে মানসিকভাবে শারীরিকভাবে, এবং বোন জামাইয়ের পরকীয়া আছে। এরই মাঝে হঠাৎ করে একদিন আমার বোন আমাদের বাড়িতে আসছে পরে আমি সেদিন কলেজ থেকে সন্ধ্যার পরে আসছিলাম, এসে দেখতেছি আমার বোন খুব কান্নাকাটি করতেছে। এর আগেও যখন আমাদের বোন আমাদের বাড়িতে আসছে তা খুব কান্নাকাটি করতো, বাট আজকের কান্নাকাটিটা একটু অন্যরকম মনে হচ্ছে। তখন আমার বোন প্রেগনেন্ট, মানে ওর পেটে বাচ্চা আছে এবং কয়েক মাসের মধ্যে বাচ্চা হবে, এমন একটা অবস্থা। তো এই অবস্থার মধ্যে আমার বোন যখন কান্নাকাটি করতেছে, আমি ভাবছি যে দুলাভাইয়ের সাথে কোনো একটা ঝামেলা হয়েছে, এবং সেই ঝামেলার ক্ষেত্রে আমার বোন আমাদের বাড়িতে আসছে। আমি তখন আমার বোনরে বললাম, কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করে আর কি হবে, এবং কি হয়েছে আমারে বলেন। তো সন্ধ্যার পরে প্রায় রাত্র তখন 7টা থেকে 7:30 বাজে, কিন্তু আমার বোন কান্নাকাটি করতেছে। তো 7টা বাজে আমি তখন পড়তে বসছি, আমাদের একটা টিনের ঘর ছিল পশ্চিম, মানে আপনার উত্তর দিকের মানে রুমের মধ্যে বসে আমি পড়তেছি। এই সময় কি করলো, আমার বোন আর আমার আমার মা আমার রুমে গেছে। তো রুমে যাওয়ার পরে তো রুমে গিয়ে আমার বোন হঠাৎ করে আমার পা ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। যখন আমার পা ধরে চিৎকার করে কান্না শুরু করছে, আমি একটু অবাক হয়ে গেলাম, কি ব্যাপার। আমার বড় বোন, সে তো আমার বয়সের বড়, তো আমার বড় বোন আমার পা ধরে কান্না করতেছে, তার কারণটা কি আমি তো বুঝতে পারতেছি না। আমার বোন বলতেছে যে ভাই তুই আমারে বাঁচা, আমি তোর পায়ে ধরে বলতেছি তুই আমার সংসারটা বাঁচা। আমি তখন অবাক হয়ে একবার মায়ের দিকে তাকাচ্ছি, আবার আমার বোনের দিকে তাকাচ্ছি, আর আমার ছোটো ভাইটাও সে জায়গায় উপস্থিত ছিল। তাই আমি আমার বোনেরে বললাম যে বোনরে, আমি তোর কী ক্ষতি করলাম, এবং এটা তুই কেন বলতেছিস যে আমি তোর সংসার বাঁচানোর জন্য। আমি আমার বোনকে কখনো আপনি বলতাম বা আদর করে তুইও বলতাম। তাই আমার বোন বলতেছে তুই যদি আমার সংসারটা বাঁচাস রে ভাই, আল্লাহর কাছে তুই ভালোভাবে আমার সংসারটা বাঁচা। তখন আমি বললাম যে কীভাবে সংসার বাঁচাবো, আমি বেশ কয়েকদিন ধরে কিন্তু আমার বোনের সংসারে খুব ঝামেলা হইতেছে। এটি কিন্তু আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনতেছিলাম। ঝামেলাগুলো তো আপনাকে বললাম, ওই পরকীয়ার ঝামেলা। তাই আমার বোন বলতেছে যে কালকে সকালে তুই আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে গিয়ে আমি যা যা বলবো তুই তা করবে। আমার মাও পাশে বসে আছে। আমি বললাম, আমি আপনাদের কথাবার্তা আসলে মানে আগামাথা কিছু বুঝতেছি না, কি বলতেছেন। আমি আপনার সঙ্গে যাব ঠিক আছে, কিন্তু কোথায় যাব। আমার বন্ধুখান আমাকে পড়ার টেবিল থেকে উঠাই নিয়ে উঠানের মধ্যে একটা জাম গাছ আছে আমাদের, এই জাম গাছের নিচে আমি, আমার বোন আর আমার মা, আমরা তিনজনে একসঙ্গে বসছি। বসার পরে আমার বোন বলতেছে কালকে সকালবেলা তুই আমার সঙ্গে যাবি, তোর দুলাভাইয়ের নামে দরবার আছে। তাই আমি বললাম ভালো কথা, দরবার আছে যাব। বলে সেই দরবারে রীতা নামের একটা মেয়ে থাকবে এবং মেয়েটা গর্ভবতী, তুই ওই রীতা নামের মেয়েটারে বিয়ে করবে। আমি একটু অবাক হয়ে গেলাম আমার বোনের কথা শুনে। আরে সে বলে কি? আমি বললাম কী বলতেছে এগুলো উল্টাপাল্টা কথাবার্তা। ওই গ্রামে রীতা নামের একটা মেয়ে আছে, এই রীতা নামের মেয়েটার আমি বিয়ে করব কেন, তার কারণ কি? আমি তো যতটুকু জানি রীতা হচ্ছে দুলাভাইয়ের পরকীয়া প্রেমিকা, তা আমি সেই মেয়েকে বিয়ে করব কেন? এবার আমি মূল ঘটনা জানতে পারি। আমার বোন আমাকে বুঝিয়ে বলে বিষয়টা হচ্ছে এরকম, ওই রীতা মেয়েটাও নাকি প্রেগন্যান্ট, মানে তার পেটে বাচ্চা আছে। এখন এই রীতা মেয়েটা বলতেছে যে মেয়েটা একটু মানে গরিব টাইপেরই আর কি, মানে মোটামুটি অতটা বড় লোক না। এখন মেয়েটা গর্ভবতী হওয়ার পরে কিভাবে জানি মেয়ের পরিবার টের পেয়ে যায় যে মেয়ের পেটে বাচ্চা আছে, এবং টের পাওয়ার পরে মেয়ের পরিবার তখন মেয়েকে চাপ দেয় এবং চাপ দিয়ে জিজ্ঞেস করতেছে যে তোর পেটে বাচ্চা কার। কিন্তু এলাকার 2-1 লোকেরা জানতো যে আমার দুলাভাইয়ের সঙ্গে ওর একটা পরকীয়া আছে, বাট এদের সবাই কিন্তু জানতো না। আমার ওই গ্রামের সবাই জানে না, কিন্তু আমাদের বাড়ির সবাই জানে। আমাদের বাড়ির মানুষরা জানার কারণ হচ্ছে আমার বোন আমাদের বাড়িতে এসে সবাইকে জানাইছে যে আমার দুলাভাই এমন এমন পরকীয়া করে, কিন্তু তাদের এলাকায় এরকম সবাই অ্যাভেলেবেল জানে না। তো মেয়ের বাবা মা যখন টের পাওয়ার পরে মেয়ের দিছে মায়ের, যে তোর পেটে বাচ্চা আসলো কোত্থেকে, তোর তো আমরা বিয়ে দিই নাই। এই মেয়ে তখন গোপনে আইসা কান্নাকাটি করতে শুরু করছে আমার বোনের কাছে, মানে আমার বড় বোনের কাছে। কান্নাকাটি করে বলতেছে যে আপনার জামাই তো আমার পেটে বাচ্চা দিছে, আমি তো এটা আমার বাবা মাকে বলি নাই, বা আমি এটা আমার কাউকে বলি নাই। আমার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা কিন্তু আপনার জামাই। আমি এখন কি করব? আমি আপনার জামাইকে বারবার বলছি যেহেতু আপনি বিয়ে করে ফেলছেন, আপনার আমার সঙ্গে মিশবেন না, আমার কাছে আসবেন না, আপনার বউ আছে, আপনার ফ্যামিলি আছে, আপনি আপনার মতো করে থাকেন। কিন্তু আপনার জামাই আমার কোনো কথাই শুনে নাই। সে আমার সঙ্গে দিনের পর দিন, রাতের পর রাত একরকম জোরপূর্বক শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এখন তো আমার পেটে বাচ্চা আছে এবং আব্বা আম্মা বুঝেও গেছে। এটা আমার আব্বা আম্মা অলরেডি 2-1 জনকে জানাই ফেলছে, কারণ তারা তো গরিব মানুষ, অতটা শিক্ষিত না, তারা বুঝে না।
তারা এটা মোটামুটি মানুষকে জানাই দিছে, এখন আমি কি করব। মেয়ের এই কান্নাকাটি এবং এই অবস্থা দেখার পরে আমার বোন তখন করলো কি, আমার বোন জামাইকে জিজ্ঞেস করলো যে এমন এমন ঘটনা, রীতা তো আমাদের বাড়িতে আসছে এবং সেইটা বলতেছে যে রীতার পেটে নাকি বাচ্চা আছে এবং এই বাচ্চা নাকি আপনি দিয়েছেন, এটা তো রীতার বাবা মা জেনে গেছে, এখন আমি কি করব, বা এই ঘটনা আপনি কেন ঘটাইলেন। আমার বোন জামাই নাকি তখন মুখের উপর আমার বোনকে বলে দিল, হ্যাঁ রীতার পেটে যে বাচ্চা আছে ওই বাচ্চার বাবা আমি। রীতার বাবা মা যেহেতু বিষয়টা জেনেই গেছে তাতে কোনো সমস্যা নাই, আমি রীতাকেও বিয়ে করব, আমি তোমারও বিয়ে করব, আমি দুইটার সংসার, আমি দুজনকে একসঙ্গে রাখবো। আমার বোন তখন কান্নাকাটি করে বলতেছে যে আপনি এটা কী বলতেছেন, আমি কেন সতীনের সংসার করব, আমি তো সতীনের সংসার করব না। এবং এই ঘটনার পরে নাকি আমার দুলাভাই এবং আমার বোনের মাঝে খুব ঝগড়া হয়। ঝগড়া হয়ে পরে আমার বোন তখন রাতটা কোনো মতে কাটিয়ে দিল এবং পরের দিন সকালবেলা আমার বোন রীতাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে যে তুই এখন কি করবি, যেহেতু উনি আমার হাজব্যান্ড এবং আমার পেটে ওনার বাচ্চা আছে, তো এখন তুই কী করবি। রীতা নাকি এক বাক্যে বলতেছে যে আমি কি করব আপনিই বলে দেন, আমার এখন কি করণীয় আছে, আমি এখন কই যাব, আপনার পেটে যেহেতু বাচ্চা তো আমার পেটেও আছে এবং এটা যদি গোপন থাকতো বা কেউ জানাজানি না হইতো আমি এটা কোনো না কোনো একটা ব্যবস্থা করতাম। এখন তো এটা মোটামুটি সবাই জেনে গেছে, আমার আব্বা আম্মা জানছে এবং পাড়া প্রতিবেশী যারা আছে এদের মাঝেও প্রায় অনেকে জেনে গেছে, এখন তো আমার এটা নষ্ট করার কোনো সুযোগ নেই, আমি এখন কি করব। আমার বোন বলতেছে তুই কী চাইতাছস, মানে তুই চাচ্ছিসটা কি সেটা বল। রীতা নাকি তখন বলে যে আমি চাচ্ছি যে একটা সংসার, আপনার যেরকম একটা মান সম্মান আছে আমারও তো মান সম্মান আছে, হয় আপনার জামাই আমাকে বিয়ে করুক, না হলে কোথাও না কোথাও আপনার আমাকে বিয়ে দিয়ে দেন, বাচ্চা সহ আমি যেহেতু অন্তত সমাজে মুখ দেখাইতে পারি, আমার আব্বা আম্মা যেহেতু মুখ দেখাইতে পারে, আপনার সেই ব্যবস্থা করেন। আমার বোন তখন যতই আমার বোন জামাইয়ের সঙ্গে কথা বলে, আমার বোন জামাই এক বাক্যে একই সুরে একই কথা বলে যে আমি রীতাকে বিয়ে করব। রীতার পেটে যেহেতু আমি বাচ্চা দিয়েছি আমি রীতাকে বিয়ে করব, এর দ্বিতীয় কোনো কথা নাই। এবং আমার বোন তখন এই বাড়িতে বসে বুদ্ধি খাটাইছে যে না আমি একটা কাজ করব, আমার ভাইয়ের কাছে রীতাকে বিয়ে দিয়ে দিব, তাহলে আমার সংসারটা বেঁচে যাবে। তো আমার বোন তখন আমার বোন জামাইকে বললো আপনি যে এই কাজটা করবেন বলতেছেন, এইটা না করে আমি তো রীতার সঙ্গে কথা বলেছি, রীতা বলতেছে তারা অন্য কোথাও বিয়ে দিয়ে দিলেও সে বিয়ে বসতে রাজি আছে এবং আমি যদি কোথাও না কোথাও আমার মানে রীতাকে বিয়ে দিতে পারে কোনো ছেলে যদি পাই, যে কোনো ছেলের কাছে রীতাকে বিয়ে দিয়ে দিই, তাহলে আপনি কি কোনো টাকা পয়সা দিবেন। আমার বোন জামাই নাকি তখন বলে বসে যে ঠিক আছে আমি 5 লাখ টাকা দিব, যেহেতু রীতার পেটে আমার বাচ্চা আছে এবং এটা সবাই জানাজানি হয়ে গেছে বা জেনে গেছে, এই রীতাকে যদি অন্য কোনো ছেলে বিয়ে করে তাহলে আমি 5 লক্ষ টাকা দিব। আমার বোন জামাইয়ের কিন্তু ভাই অনেক টাকা, তার আরও ব্যবসা বাণিজ্য আছে এবং অনেক রকম টাকা পয়সা আছে। এইবার রীতার সঙ্গে আমার বোন কথা বলে আমার বোন তখন রীতারে বলে যে দেখ তুই আমার সংসারটা নষ্ট করিস না, আমার সংসারটা ভাঙিস না, আমার সংসারটা ভেঙে তোর কী লাভ হবে বল, যেহেতু আমার জামাই পরকীয়া তোর সঙ্গে করে ফেলছে, আমার একটা ভাই আছে এবং আমার ভাইয়ের নাম হচ্ছে মহসিন, ও দেখতে শুনতে বেশ ভালো, আমার এই ভাইয়ের কাছে বাচ্চা সহ আমি তোরে বিয়ে দিব, তুই এটাতে রাজি হয়ে যা। রীতা নাকি তখন এক বাক্যে রাজি হয়ে গেল যে ঠিক আছে, আমি যাতে এই বাচ্চার বাবার পরিচয়টা দিতে পারি, আমাকে আপনারা যেখানেই বিয়ে দেন আমি রাজি আছি। আমার বোন তখন আর দেরি না করে আমাদের বাড়িতে ছুটে আসছে এবং এসেই আমাকে বাড়িতে পায়নি, কান্নাকাটি করলো এবং আমি কলেজ থেকে ফিরে আসার পরে আমাকে বিস্তারিত পুরো ঘটনা জানাইলো যে এই ঘটনা। এবং পুরো ঘটনা শুনে ভাই আমি তখন একেবারে স্তব্ধ হয়ে গেলাম, মানে আর কোনো কথা বলতে পারতেছি না যে আমি এখন কি বলবো, বা যেটা হচ্ছে বা আমার বোন যেটা বলতেছে, আমার মা তখন মায়ের দিকে তাকাইতেছে, আমার মা তখন আমার দিকে তাকায় বলতেছে আমাদের পরিবার তো এমনিতেই অনেক অভাব, আমাদের পরিবারে নুন আনতে পান্তা পুরায়, এবং এই মধ্যে যদি তোর বোনটা আমাদের পরিবারে আইসা ওঠে, যদি সতীনের সংসার তোর বোন কখনোই করবে না, তোর বোন সতীনের সংসার করবে না, তোর দুলাভাই যদি আরেকটা বিয়ে করে তোর বোন করবে কি, সেই ঘরটা ছেড়ে আমাদের পরিবারে চলে আসবে, আর আমাদের পরিবারে চলে আসলে তখন তোর বোনের জীবনে চরম দুঃখ দেখা দিবে, আমাদের পরিবারে আমরাই তো খেতে পাই না, ওরে খাওয়াবো কি। এর থেকেও বরং হয় কি, তুই তো এসএসসি পাস করেছিস, এখনও তোর ওরকম বিয়ের বয়স হয়নি আমরা জানি, তারপরও আমরা যদি ওই রীতা নামের মেয়েটাকে তোকে বিয়ে করাই, তাহলে তোর বোন জামাই তোরে টাকা দিবে, 5 লাখ টাকা দিবে, ওই 5 লাখ টাকা দিয়ে তুই কিছু একটা করতে পারবি, কোনো একটা ব্যবসা বাণিজ্য করলি বা কিছু একটা করলি, আর তুই না বললি যে তোর ইচ্ছে তুই একটা কোচিং সেন্টার খুলবি, তাহলে এই টাকা দিয়ে তুই একটা কোচিং সেন্টার খোল এবং তুই মেয়েটারে বিয়ে কর এবং সব কিছু তুই ভুলে যা, এবং মেয়েটা দরবার ডাকলে তুই সবার কাছে বলবি যে মেয়েটার সঙ্গে তোর প্রেম ছিল, ভালোবাসা ছিল, তুই তোর বোনের বাড়িতে যাইতি, মেয়েটার সঙ্গে প্রেম করতি, তারে বিয়ে করতে, এবং যেভাবেই হোক তার পেটে তুই বাচ্চা দিয়ে দিছিস, এখন তুই তারে বিয়ে করবি। এইটা যখন গ্রামে 10 জনের সামনে সালিশের মাধ্যমে বলা হবে, তখন তুই মেয়েটারে বিয়ে করবি। আমার মা তখন আমার এটা বলতেছে, আমি তখন আমার মায়ের মুখের দিকে তাকায় আছে যে বাচ্চা দিল আমার বোন জামাই,
আর বিয়ে করা লাগতেছে আমাকে, সংসার বাঁচবে বোনের, আর রিতার মানে আমার বোন যে আমাকে টাকা দিবে, ওই টাকা দিয়ে পরে মানে আমাদের পরিবার চলবে বা আমার অভাব অনটন দূর হবে। দারিদ্রতা বা অভাব একটা মানুষের জন্য অভিশাপ। যারা মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারের সন্তান, এই অভাব, এই অনটন, এই দারিদ্রতা তারাই বুঝতে পারে যে দারিদ্রতার দাবানল কতটা ভয়ঙ্কর হতে পারে। তা আমি তার জ্বলন্ত প্রমাণ ভাই, আমি নিজের চোখে দেখেছি আমাদের এই অবস্থান। আমার মাও রাজি, আমার বোনও রাজি, এবং গোপনে গোপনে জানতে পারি এই খবর আমার আব্বাও জানে, এবং এটার মধ্যে আমার আব্বাও জড়িত, মানে আমার আব্বাও রাজি। তো রাতের মধ্যে তখন আমি আর বললাম যে ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা করি। আমার মা বলতেছে চিন্তার কোনো কিছুই নাই, কোনো কিছু চিন্তা করতে হবে না, আমরা যেমনি বলেছি তুই এমনি কাজ করবি। কারণ তারা ভয় পাচ্ছিল যদি কোনো কিছু চিন্তা ভাবনা করতে গিয়ে আমি আবার চেঞ্জ হয়ে যাই। এই কারণে আমাকে কোনো চিন্তা ভাবনার সময় দিল না, বললো সকাল 10টা বাজে আমরা যাবো, তুই আমাদের সঙ্গে যাবি এবং গিয়ে বলবি যে রিতার সঙ্গে তোর প্রেম আছে। এই কথা বলে আমার মা আমার ঘরে পাঠাই দিল। রাতের মধ্যে একটা গাড়ি ঠিক করে আমার বোনরে তখন আমার বোন জামাইয়ের বাড়িতে পাঠাই দিছে। আমার বোন আবার তাদের বাড়িতে যাবে, গিয়ে রিতার বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলবে, বলে বিয়ের কথাবার্তা পাকাপাকিও করবে। দরবারে যখন বিভিন্ন গ্রামের মানুষ উপস্থিত হবে, সেই দরবারের মধ্যেই তখন আমি স্বীকার করব যে রিতার পেটের বাচ্চার বাবা আমি, এবং আমার সঙ্গেই তখন রিতার বিয়ে হবে। এই কথার জন্য আমার বোন রাতের অন্ধকারে তখন তার শ্বশুর বাড়িতে চলে গেছে। আমি তখন ঘরে শুয়ে আছি। ঘরে গিয়ে শুয়ে শুয়ে চিন্তা করতেছি, হায় রে দুনিয়া, আমি কি করব। ভাই দেখেন, আমার জীবনে আসলে কোনো ভালোবাসা আসেনি, কারোর সঙ্গে কোনো প্রেম আসেনি, আমি কখনো কারো প্রেমেও পড়িনি। আমি আর একটা স্বপ্ন ছিল, আমি একটা নামাজি দিনদার ফারাজগার একটা মানুষকে বিয়ে করব। আমি যদিও মাদ্রাসা লাইনে পড়াশোনা করিনি, স্কুল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু তারপরেও আমি যথেষ্ট নামাজি একজন মানুষ ছিলাম, নামাজ কালাম পড়তাম বা দিনের পথে চলতাম। আমার স্বপ্ন ছিল আমি একজন দিনদার মেয়ে বিয়ে করব। তো যাই হোক, কি আর করা। পরের দিন সকাল 10টা বাজে আমার মা তখন আমাকে নিয়ে রওনা দিচ্ছে। আমার আব্বা কিন্তু যায় নাই, আমার আব্বা যায় নাই, আমার মা আমাকে নিয়ে গেছে, এবং আমার বোনের উঠানের মধ্যে তখন বিশাল দরবার বসছে। দরবারের মধ্যে তখন কথাবার্তা উঠতেছে, সবাই একে একে বলতেছে। তো সেই জায়গার ভিতরে চেয়ারম্যান, মানে ওদের গ্রামের যে চেয়ারম্যান আছে, চেয়ারম্যানকে তখন ডাক দেওয়া হয়েছে। ডাক দিছে পরে চেয়ারম্যান আমার বোন তখন ঘরে নিচ্ছে, ঘরে নিয়ে বলতেছে যে ঘটনা তো এটা, এবং পুরো ঘটনা চেয়ারম্যানকে বলে দিছে, ওই দরবারের মধ্যেই বলে দিছে, মানে ঘরের মধ্যে নিয়ে আলাদা করে বলছে। চেয়ারম্যান তখন সব কিছু শুনে বলতেছে, তাহলে মেয়ে কি রাজি? বলে হ্যাঁ, মেয়েও রাজি, এবং মেয়ের সাথে আমার ভাইয়ের প্রেম ছিল, আসলে আমার হাজব্যান্ডের প্রেম ছিল না। আমার হাজব্যান্ডের নামে যে কথাটা উঠছে এটা পুরোই মিথ্যা কথা। আমার হাজব্যান্ডের সঙ্গে, আমার বোন বলতেছে আর কি, যে আমার হাজব্যান্ডের সঙ্গে রিতার কোনো সম্পর্ক নাই, রিতার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমার ভাইয়ের মহসিনের, এবং রিতার পেটে যে অনাগত সন্তান আছে সেটার বাবাও কিন্তু আমার ভাই মহসিন, এবং তাদের এখন বিয়ে করাই দিব আমরা, আপনি যেভাবে পারেন সমাধা করেন। চেয়ারম্যান তখন বলল, তাহলে তো দরবারের কোনো প্রয়োজন নাই, যেহেতু গ্রামের 10 জন আসছে, তাহলে আমরা এটা এখানেই সমাধা করে ফেলি, তোমরা কোনো কথা বলো না। তখন রুম থেকে চেয়ারম্যান বেরোলো। বের হওয়ার পরে চেয়ারম্যান সবাইকে উদ্দেশ্য করে বলল যে আপনারা তো সবাই আসছেন, এবং এখানে একটা নেককার ঘটনা ঘটছে, এটার সমাধা করার জন্য আপনারা সবাই আসছেন, সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন। কিন্তু দেখেন, ঘটনাটা আসলে আমরা যেরকম করে জানি ঘটনাটা সেরকম না। মূলত এই যে আমাদের বেয়াই আছে মহসিনের সঙ্গে রিতার একটা প্রেমের সম্পর্ক ছিল। এটা হয়তো অনেকে মনে করেন যে এটা হচ্ছে মানে মহসিনে, মানে আমার বোনজামাইয়ের কথা বলতেছে, যে ওনার সঙ্গে রিতার আসলে কিছুই না, মূলত সম্পর্ক ছিল মহসিনের সঙ্গে, এটা আপনারা কেউই জানেন না। এখন যেহেতু রিতার পেটে মহসিন বাচ্চা দিয়েই দিছে বিয়ে ছাড়া, সেজন্য মহসিন সবার কাছে ক্ষমা চাচ্ছে, এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে সেই কিছু কথা বলবে, এবং তারপরে আমরা আজকে দিনের ভিতরে রিতার সঙ্গে মহসিনের বিয়ে করাই দিব। তো এরপরে আমি সবার সামনে দাঁড়াইলাম, ভাই আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। তারপরও চেয়ারম্যান আমাকে অনেকগুলো গালাগালি করলো সবার সামনে, ছোট লোক, এটা সেটা, তোর বাবা একজন স্কুল মাস্টার, সেই গ্রামে তোর বাবার কত সম্মান, সবাই তোর বাবাকে এত সম্মান করে, শ্রদ্ধা করে, অথচ তুই সেই বাবার সন্তান হয়ে কেন, কী কারণে তুই এরকম কাজ করলি। তো আমাকে গালাগালি করলো, বাট আমি নিরুপায় ছিলাম, আমি কোনো অপরাধ করিনি, আমি জানি আমার কোনো দোষ নেই, তারপরেও আমাকে ভাই দোষারোপ করা হলো। যাই হোক, সবশেষ এই রিতার সঙ্গে আমার সেদিনে দুপুরে আমার বোনের বাড়িতে বিয়ে হলো পরে আমি তখন রিতারে নিয়ে চলে আসি। সন্ধ্যা থেকে রিতারে নিয়ে বাড়িতে আসি। বাড়িতে এসে বাসর করে ঢুকে মানে মনের দুঃখটা তখন আর সামাল দিতে পারতেছিলাম না ভাই, মানে কান্না শুরু করে দিছি। ঘরের মধ্যে বসে বসে বাসর করে বসে বসে কান্না করতেছিলাম। রিতা তখন আমারে বলে, আপনি কান্না করতেছেন কেন? আমি বললাম, আমার জীবনটা এমন কেন আমি জানি না, আমার জীবনে এত কেন কষ্ট,
আমি আমার জীবনে কখনো কোনো সুখ পাইনি, কখনো কোনো শান্তি পাইনি। দিন যত সামনের দিকে যাচ্ছে আমার কষ্টের পরিমাণটা ঠিক ততটাই তীব্র হচ্ছে। আমার এই দুঃখ। এবং সে সবসময় তখন আমার বলতেছে যে আপনি কি আমাকে পেয়ে খুশি না? আমি বললাম না, আমি তোমাকে পেয়ে খুশি। তোমাকে যেহেতু পাইছি আমার তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমার বোন জামাই যে অপরাধ করছে এটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। ও বলে না না না, বরং আমি আপনাকে ক্ষমা চাই যে আমি অন্যের বাচ্চা পেটে নিয়ে আপনার বাসর ঘরে ঢুকছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। এমন করে কথাবার্তা হওয়ার পরে আমাদের রাতটা কাটছে। তো আমি কিন্তু ওর সঙ্গে কোনো সম্পর্কে লিপ্ত হই নাই, যেহেতু ওর পেটে বাচ্চা আছে কোনো সম্পর্ক করি নাই। এভাবে আস্তে 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 করে সময়গুলো পার হইতে আসছে এবং বাচ্চা হবে এমন একটা অবস্থান। আমি লজ্জায় আসলে মানে কাউকে মুখ দেখাইতে পারতেছিলাম না। আমাদের এলাকায় যে মানুষ আছে কাউরে মুখ দেখাইতে পারতেছি না। তো আমাদের এলাকার লোকেরাও জানছে যে আমি মানে প্রেম করছি, করে ওর পেটে বাচ্চা দিয়ে দিছি এবং এখন আমি ওরে বিয়ে করছি। আমার আব্বা তো তখন আর বাড়ি থেকে বেরোতো না। একটা সময় তো আমার আব্বার এলাকাতে অনেক সম্মান ছিল বা অনেকেও আমার আব্বাকে অনেক সম্মান করতো। এখন তো আর আব্বা ঘর থেকে বেরোয় না, আব্বা সবসময় ঘরের মধ্যেই থাকে। এখন আর মনে করেন যে আমার আব্বা ওই মান সম্মান এটা নিয়ে খুব বেশি একটা চিন্তাও করে না। আমার আব্বা কিন্তু বুড়ো হয়ে যায়নি, আমার আব্বা কিন্তু এখনও যথেষ্ট ইয়াং আছে, কিন্তু আব্বা বাড়ির বাইরে যায় না, সবসময় বাড়ির ভিতরেই থাকে। খুব কম বয়সে আমার আব্বা আমার আম্মাকে বিয়ে করে, খুবই কম বয়সে। তো আব্বা সবসময় ঘরের ভিতরেই থাকে। তো এমন করে সময়গুলো কাটতে কাটতে তখন এই রিতার ঘরে যে সন্তানটা ছিল এটা হঠাৎ করে পেটের মধ্যেই মারা যায়। মানে প্রায় প্রসব হওয়ার 1 থেকে 1.5 মাস আগে ওই বাচ্চাটা পেটের মধ্যে মারা যায়। মানে পানি শুকিয়ে যায় নাকি কী হয়, এবং সে সময় তখন ডাক্তারের কাছে নিয়ে যায়। নিয়ে গেলে পরে ডাক্তার তো যখন চেক আপ করে বলতেছে যে ওর পেটের বাচ্চাটা মারা গেছে। খুব কষ্ট করে সিজার করে তখন এই বাচ্চাটা আমরা ওখান থেকে বের করি। তো বাচ্চা বের করি, তো বাচ্চা দাফন কাফন করে ফেলি। বাচ্চাটা মরে গেছে, এতে হয়তো মানে আপনারা কী ভাববেন আমি জানি না, আমি কিন্তু খুশি হয়েছি যে বাচ্চাটা দুনিয়াতে আসলে বাচ্চাটার দিকে তাকালে আমার কলিজা ফেটে যাইতো যে আমি আসলে বাচ্চার কী পরিচয় দিতাম। আমি জানি এটা অন্য কারো বাচ্চা, তারপরও নিজের বাচ্চার মতো তাকে আমার লালন পালন করা লাগতো। এই জন্য যেহেতু বাচ্চাটা মারা গেছে, এতে আমার ভিতরে ঠিক ততটা কষ্ট জমা নাই, যেটা হবার তা হয়ে গেছে। যাই হোক, বাচ্চাটা মারা গেল এবং মারা যাওয়ার পরে আমি রিতাকে নিয়ে তখন পড়ে আসি। এইভাবে বাচ্চাটা মারা যাওয়ার প্রায় 1 থেকে 1.5 বছর পরে, এই মধ্যে কিন্তু আমার দুলেও আমাদের বাড়িতে আসতো না। আমার বোন জামাই আমাদের বাড়িতে টোটালি আসতো না, ও ওর বাড়িতেই থাকতো, আমাদের বাড়িতে খুব বেশি একটা আসতো না। এরই মাঝে দেখা গেল কি যে আমার বোন জামাই মানে ওই রিতার বাচ্চাটা মারা যাওয়ার 1 থেকে 1.5 বছর পরে মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতে শুরু করে। সে সময় কিন্তু আমি পড়াশোনা করি না, ওই যে বিয়ে হবার পরেই পড়াশোনা বন্ধ। আমি একটা কোচিং সেন্টার খুলি। আর এখানে আরেকটা কথা আপনাকে বলে রাখি, আমার বোন জামাই কিন্তু আমাদেরকে যে 5 লাখ টাকা দিবে বলছিল রিতাকে বিয়ে করার পরে, ওই টাকা কিন্তু আমার বোন জামাই দেয় নাই। আমার বোন জামাই কিন্তু ওই টাকাটা আমাদেরকে দেয় নাই। আর আরেকটা কথা আপনাকে আমি বলতে ভুলে গেছিলাম, আমার বোন জামাই কিন্তু ওই সময় মেম্বার ইলেকশন করতো। মানে এই ঘটনার কিছুদিন আগে, মানে কিছুদিন পরে আমার বোন জামাই কিন্তু মেম্বার ইলেকশন করে এবং তিনি মেম্বার পাশও হয় ওই ওয়ার্ডের। তা আমার বোন জামাই তখন বলতেছিল যে মানে আমার বোনও বলতেছিল যেটা তো মানুষ জানাজানি হয়ে গেলে কেউ আর আপনার ভোটও দিবে না, আপনাকে ভোটও আর কেউ দিবে না। এই জন্যে আমার বোন জামাই টেকনিক্যালি বুদ্ধি খাটিয়ে তখন আমার বোন সহ মিলে আমার রিতারে তখন আমার কাছে বিয়ে দেয়। যাই হোক, এরপরে দেখা গেল যে আমার বোন জামাই আমাদের বাড়িতে আসতেছে। তো আমি তখন মায়েরে বলি যে মা, উনি এত বড় একটা ঘটনা ঘটাইলো, এরপর আমাদের বাড়িতে কেন আসে? আমার মা বলে তোর বোন জামাই তা না এসে কই যাবে, এবং তোর একটা মাত্র বোন আসুক, এগুলি নিয়ে কথা বলিস না। আমি তখন রিতারে বললাম যে দেখো, আমার বোন জামাই যদি আমাদের বাড়িতে আসে, তুমি কিন্তু কখনোই তার সামনে যাবে না, তার সঙ্গে কোনো কথা বলবা না। তুমি আমার ওয়াইফ, তুমি আমার স্ত্রী, তুমি আমার মতো করে থাকবা, তার সঙ্গে তুমি যাবা না, তার সঙ্গে তুমি কোনো কথাবার্তা বলবা না। তো আমি তখন একটা কোচিং সেন্টার চালাইতাম, ছোটো একটা কোচিং সেন্টার, ওখানে যাইতাম, ছোটো ছোটো বাচ্চা কাচ্চা পড়াইতাম। এমন করতে করতে দেখা গেল কি, আমি মাঝে মাঝে ঘরে এসে দেখতাম কি যে আমার ওই বোন জামাই বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে। উনি কিন্তু আমাদের বাড়িতে খুব এত একটা আসতো না। আর রিতার ওই বাচ্চাটা মারা যাওয়ার পরে এরপরে কিন্তু রিতার গর্ভে আর কোনো বাচ্চা হয়নি, আর কোনো বাচ্চা কাচ্চা হচ্ছে না। এটা কি কোনো ডাক্তারি সমস্যা নাকি ঠিক আমি সেটা জানি না। এরপরে আমি কোচিং সেন্টার থেকে যখন আসতাম বিকেলবেলা, আমি দেখতাম যে রিতা একেবারে আমার বোন জামাইয়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করে কথা বলে। মানে তাদের মাঝে দেখে মনে হয়েছে কেমন জানি একটা সম্পর্ক আছে। জিনিসটা দেখার পরে আমার ভিতর তখন খুব খারাপ লাগলো যে কেন এটা হচ্ছে। আমি তখন আমার মাকে বললাম যে মা, এইটা তো ঠিক না। আমার বোন জামাইয়ের সঙ্গে যেহেতু রিতার আগের একটা খারাপ সম্পর্ক ছিল, সেটা সূত্রধর হয়েই কিন্তু আমি আমার রিতাকে বিয়ে করি। এখন কেন রিতা আমার ওই বোন জামাইয়ের সঙ্গে আবারও এরকম ঘেঁষাঘেঁষি করবে, উঠা বসা করবে, কথাবার্তা বলবে? না মা, এটা তো ঠিক না, এটা তোমরা অন্যায় করতেছ। দেখলাম কি ভাই জানেন, আমার বাবা মা তখন আমার উপরে খুব ক্ষেপে যাচ্ছে।
খেপে যাচ্ছে এই বলে যে শ্বশুর বাড়িতে আসবে, তা সে তার মানে কথা বলবে না, তা কথা বললে কি হবে? ওনাদের অতীতে যা ছিল সব ভুলে গেছে, তাদের মাঝে এখন অতীতের কোনো স্মৃতিও নাই, অতীত কিচ্ছু না। এখন রিতা তোর স্ত্রী এবং ওইটা হচ্ছে আমার মেয়ের জামাই, তাদের মাঝে এই সম্পর্কই আছে, অন্য কোনো সম্পর্ক নাই, তুই অন্য কোনো কিছু চিন্তাও করিস না। আমি তখন মাকে বারবার বলতেছি অন্য কিছু আমি চিন্তা করি না, কিন্তু আমার তো চিন্তায় চলে আসে মা। আমার মা তখন এই বকাবাধ্য করে, খারাপ ব্যবহার করে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। আমার বোন যে আমাদের বাড়িতে আসে এবং আমার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলে, যেটা আমার মানে মোটেও ভালো লাগতো না। এরকম করে সময়গুলো কাটতে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমি ঘুম থেকে উঠে দেখি যে রিতা আমার কাছে নাই, মানে রিতা আমার বাসায় নেই। ওই সময় কিন্তু আপনার মোবাইলের মানে ছিল না, তখন চিঠিপত্রের মাধ্যমে মানুষের কথোপকথন হতো। এবং ঘরে নেই, এবং যাওয়ার সময় ও তখন আমাকে একটা চিঠি লিখে যায়, মানে চিঠির মধ্যে বলে যায় যে তুমি আমাকে মাফ করে দিও, আমি আমার প্রাক্তনকে ভুলতে পারি নাই, তাই আমি আমার প্রাক্তনের সঙ্গে চলে গেলাম, আমাকে তুমি মাফ করে দিও। মানে প্রাক্তন কে ভাই, আমি কিন্তু এটা তখনও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে ও নাই দরজা খোলা এবং ওর বালিশের উপরে চিঠিটা পড়ে আছে। চিঠিটা তখন হাতে নিলাম, নিই আমি তখন দৌড়ে আসছি, সে মারে বলতেছি যে মা এই ঘটনা। আমার মা বলে এজন্যই তো কালকে সন্ধ্যার সময় আমি দেখলাম ও কেমন যেন একটু চগরমগর করতেছে। ওই দিন কিন্তু আমার বোন যে আমাদের বাড়িতে ছিল, যেদিন রাতের বেলায় রিতা পালায় গেছে, বাড়ি চলে গেছে, ওই দিন আমাদের বোন ছিল আমাদের বাড়িতে, কিন্তু আমার বোন আমাদের বাড়িতে না, আমার বোন তার শ্বশুর বাড়িতে। তখন আমার বোনের ঘরে 2টা মেয়ে আছে, মানে 2টা মেয়ে আমার বোনের একসঙ্গে জমজ 2টা বাচ্চা হয়। এরপর আমি কী করবো ঠিক বুঝতে পারতেছি না। আমার বোন তখন বলতেছে, আমার মা তখন বলতেছে তুই তাড়াতাড়ি আগে খবর নে যে তোর বোন জামাই কই আছে। আমি বললাম উনিও নাই, রিতাও নাই, তাহলে কি আপনি বুঝেন না তো, ওনার সঙ্গেই তো রিতা চলে গেছে। আমার মা তখন করলো কি, দিনের 11টার দিকে আমাকে নিয়ে তখন আমার বোনের বাড়িতে রওনা দিছে। আমার বোনের বাড়িতে ওই ইতিমধ্যে কিন্তু আমার বোন কিচ্ছু জানে না, এই ঘটনার কোনো কিছু কিন্তু আমার বোন জানে না। বোনের কাছে যাওয়ার পরে আম্মা তখন বলতেছে যে মেয়েরে এমন এমন ঘটনা। আমার বোন তো তখন জায়গার মধ্যে বসে গেছে, একদম জায়গায় বসে আমার বোন কান্নাকাটি করতে শুরু করছে। আমার মা বলে তুই কান্নাকাটি করিস না, তুই শান্ত হ, এখন কি করা যায়। আমার বোন বলতেছে আমি আর কি করবো, আমার নিজের ভাইয়ের জীবনটা আমি নষ্ট করলাম, এই বাটপাড়ের এই চিটারের হাতে পড়ে, এখন তো আমার ভাইয়ের কাছে আমি আর মুখ দেখাতে পারবো না, আমি এখন কি করবো। আমার বোন তখন খুব কান্নাকাটি করতে শুরু করছে। আমি তখন বললাম তুই কান্নাকাটি করিস না বোন, কান্নাকাটি করার কিচ্ছু নাই, যা আমার ভাগ্যে আছে তাই হয়েছে, এখন কি করব। আমার বোন জামাইয়ের আর কোনো খবর নাই, মানে উনি যে চলে গেছে তো গেছে, আর কোনো খবর নাই। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতে একটা সময় আমি বুঝতে পারি রিতার বাবা মাও এই ঘটনার সঙ্গে জড়িত। তারাও জানে যে রিতা এমন পালায়ে গেছে, মানে রিতা পালায়ে গেছে আমার বোন জামাইয়ের সঙ্গে। এরপরে আমার বোন তখন বলতেছে যেহেতু আমার জামাই আরেকটা মেয়ে নিয়ে পালায়ে গেছে, আমি এই বাড়িতে কিসের আশায় পড়ে থাকবো। আমার বোন তখন করলো কি, তার 2টা বাচ্চাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসে। আমার বোন যখন আমাদের বাড়িতে চলে আসে, মানে তার 2টা বাচ্চা সহ সে চলে আসে, আর আমরা কোনো আমার বোন জামাইয়ের খবর পাই না। এখানে সেখানে বিভিন্ন দিকে লোক পাঠাইতে আসি, কই গেল তারা, মানে কোন জায়গায় চলে গেছে রিতাকে নিয়ে, না আর কোনো খোঁজ নাই, খবর নাই। এভাবে প্রায় 3 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমার বোন জামাই তখন রিতাকে নিয়ে তাদের বাড়িতে ওঠে, মানে তাদের পাড়ার মধ্যে উঠে, মানে সরাসরি আমার বোন জামাই তখন তার মানে বউকে নিয়ে ওনার ঘরে যায়। আমাদের কাছে তখন খবর আসছে পরে আমার আব্বা আম্মা এবং আমাদের গ্রামের আরও কয়েকজন মিলে তখন আমার বোন জামাইকে সেখানে গিয়া ধরে বলতেছে যে আপনি যে এটা করলেন এখন কি করবেন। উনি তখন বলতেছে যদি, মানে আমার বোনের কথা বলতেছে, আমার বোন যদি স্বেচ্ছায় তার সংসার করতে চায় তাহলে তার কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই, সে 2 বউ নিয়ে সংসার করবে। আর আমার বোন যদি সংসার না করে তাহলে আমার বোনের যে কাবিন বাবার টাকা হয়েছে ওই টাকা দিয়ে আমার বোনকে উনি ছেড়ে দিবে। এটা আমার বোন জামাইয়ের কথা। তা আমার বোন জামাই ডিরেক্ট কথা বলার পরে চলে আসছে। আর আমার বোন জামাই এটাও বলতেছে আপনারা যদি মামলায় টামলায় যান তাহলে যান, কিন্তু এতে কোনো কিছু সমাধান হবে না, কারণ আমার দুলাভাইয়ের খুব বড় বড় জায়গায় হাত ছিল, অনেক বড় বড় লোকদের সঙ্গে ওনার গোপন মানে আপনার লিঙ্ক ছিল। এবং পরে আমরা সবাই চিন্তা করতেছি এখন কি করব। আমার বোনের তখন বললাম যে যা হবার তা তো হয়েছে, তুই চলে যা এবং গিয়ে তুই সংসার কর। আমার বোন বলতেছে আমি মরে যাব তারপরেও সতীনের সংসার করব না, এবং এটা তো এখন শুধু সতীন না, এটা আমার ভাইয়ের বউ, সে আমার জামাইয়ের সঙ্গে পালাইছে, আমি তো এখন আর এই সংসারে যাব না। যতই বোনকে বুঝাইতাছি যে বোন তুই চলে যা, আমাদের পরিবারে এত অভাব, এই মেয়ে তুই থাকিস না, তুই যা, কিন্তু আমার বোন যাবে না, তার একটাই কথা সে মরে যাবে, তারপরও সে আর ওই পরিবারে যাবে না। তো এরপর দেখা গেল কি আমার মা বলতেছে তো যেহেতু যাবে না তাহলে তো 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চাকে দিয়ে আসি। আমার বোন বলতেছে সে বাড়িতে কাজ করে আমার বোনদের মানে বাচ্চাদেরকে খাওয়াবে, তারপরও ওই লম্পট লোকের কাছে সে তার 2টা বাচ্চাকে দিবে না।
কি একটা ঝামেলার মধ্যে তখন পড়ে গেছে রে ভাই, ও বাচ্চা দিবেই না। তারে বলতেছিলাম যে তুই বাচ্চাটা দিয়ে দে, তুই আমাদের কাছে থাক, আমরা না হয় তোরা খাওয়াবো, আমরা যেহেতু 2 ভাই আছি, এখনও বাবা বেঁচে আছে, কিন্তু বাচ্চাটা তুই এইভাবে কষ্ট দিস না, বাচ্চাটা দিয়ে দে তার বাবার কাছে। না, ওই বাচ্চা দিবে না, 2টা বাচ্চাকেও পালন করবে। পরে আমার বাবা তখন ওই এলাকার কিছু লোকজনদেরকে জানালো, তা তখন আমার বোন জামাইকে বললো। আমার বোন জামাই তখন যে কাবিন হয়েছিল আমার বোনের সঙ্গে, ওই কাবিনের টাকা তখন তিনি দিয়ে দেয় এবং দিয়ে কাগজপত্রের মাধ্যমে তিনি ছেড়ে দেয়। আমার বোন জামাই তখন আমার বোনকে ছেড়ে দেয় আর বলে দেয় যদি ওনার মেয়েদেরকে যদি আমরা এখানে রাখি তাহলে রাখতাম, কিন্তু উনি কোনো খরচ দেবে না। ওনার 2টা মেয়ে যদি আমাদের বাড়িতে থাকে, আমার বোনের কাছে থাকে, উনি কোনো খরচ দেবে না। আর যদি আমরা ওই বাড়িতে দিয়ে দেই, ওনার মেয়ে ওনার কাছে দিয়ে দেয়, তাহলে তো উনি নিয়ে যাবে। আর আমার বোন বলতেছে ওই মেয়েটা খারাপ, মানে আমার ওয়াইফের কথা বলে রিতা হচ্ছে খারাপ, ওই খুবই খারাপ। ওই রিতার কাছে আমার বোন তার 2 মেয়েকে দিবে না, এবং দিলে রিতা আমার বোনের মেয়েগুলোকে মেরে ফেলবে, এগুলো আমার বোনের অভিযোগ। তো দিচ্ছে না, ও তখন এখানে পড়ে আসে। তখন ভাই পরিবারে খুব অভাব, আর আমার বোন জামাই যে টাকাটা দিছিল আমার বোনকে, ওইটাও এক দাগে দেয় নাই। ধরেন এই গ্রামের লোকজন মিলে দরবার করা, মেল করা, এই করা সেই করা, এগুলো করে কাবিনের টাকা যা পাইছি তা আমার বোনের কাছে আছে। আমার বোন ওই টাকা খরচ করে না। আমার বোন বলতেছে যার 2 মেয়ে আছে, ওনাকে 2 মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ওই টাকা লাগবে। ওই টাকা দিয়ে সে তার 2 মেয়েকে বিয়ে দিবে, যার জন্য ওই টাকা সে ভাঙে না, তা তার কাছে রেখে দিছে। আমাদের উপরে খাইতেছে, ওরে খাওয়াইতেছে, ও 2টা মেয়েরে খাওয়াইতেছি, আব্বা আম্মা। এবং তখন তো ধরেন আসলে একটা ছোট্ট চাকরি করে এতগুলো মানুষকে আর খাওয়ানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এইভাবে দুঃখ, কষ্ট, যন্ত্রণা এবং অভাব অনটনের মাঝে তখন আমার হঠাৎ করেই মানে আমি মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। পরে আমার যে কোচিং সেন্টারটা ছিল ওইটাও আগের মতো আর চলে না, বাচ্চা কাচ্চা পাই না, ফ্যামিলিগত টেনশনে কোচিংটারে ঠিকমতো সময় দিতে পারি না। এমন করে তখন এখানে আমি তখন ওই কোচিং সেন্টারটা ভেঙে ফেলি। আমি তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, মানে ইন্টারে ভর্তি হয়েছে, পড়াশোনা তো আর করি নাই। এবং এসএসসি পাস একটা ছেলে আর কী ধরনের চাকরি বা পেতে পারে আপনারা বলেন। এমন করতে করতে তখন আমি আমাদের গ্রাম থেকে বেশ দূরের একটা গ্রামে একটা চাকরি পাই বলতে এটা ছিল আপনার একটা সমিতি, মানে গ্রামীণ যে সমিতিগুলো হয় না, মানে ওই যে আশা বা অন্য এরকম ব্যাংকিংয়ের মতো যারা কিস্তি দেয় এবং কিস্তি দিয়ে পরে মানে আপনার কিস্তি উঠায়, মানে ওরকম একটা কোম্পানি ছিল আর কি, যেগুলো আপনার মাল্টিফল এরকম কোম্পানি বলে। তো ওইরকম একটা কোম্পানির মধ্যে আমি তখন চাকরি পাই। আমার কাজ হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে টাকা দিয়ে এরপরে ওদের কাছ থেকে মানে উঠানো আর কি, টাকা উঠানো। তা এই করতে করতে লোন দিতাম, লোন দিয়ে তারপর কিস্তি বাবদ উঠে আর মানে পরিশোধ করতাম। তো সেখানে চাকরি পাই, আমি সেখানে চলে যাই, গিয়ে চাকরি করতেছি, বিভিন্ন জায়গায় যাইতেছি। এমন করতে করতে এক হামিদা বেগম বলে একজন মহিলা আছে, ওনাকে আমরা অনেকগুলো টাকা লোন দিয়েছিলাম। তো লোন দিছি, পরে সবসময় ওনার বাড়িতে যাইতাম লোনের মানে আপনার কিস্তি টাকার জন্য, ওনারা পাওয়া যায় না। যখনই যাই গিয়ে দেখুন ঘরে নেই, উনি ঘরে তালা মেরে চলে যায়, বা কিস্তির স্যার আসলে ওনার কাছে আগেই খবর চলে যায়। উনি সমস্ত ওনার ছেলে মেয়েকে রাস্তা দাঁড়া করায় রাখে, কোনো রকম ওনার বাড়িতে যাবো এরকম আবার শুনি পাইছে, ওই সময় তখন উনি বাড়িঘর ছেড়ে চলে যায়। তো এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন খুবভাবে যাইতেছে, ওনাকে পাইতেছে না। তো অফিস থেকে আমার খুব চাপ দিতেছে যে আপনি কিস্তির টাকা উঠাইতেছেন না কেন, ওই মহিলা হামিদার কাছ থেকে আপনি কিস্তির টাকা উঠান, মানে খুব একটা ঝামেলার মধ্যে পড়ে আছি। তো একদিন হলো কি, মানে আপনার দুপুরের দিকে আমি ওই কিস্তির টাকা ওঠানোর জন্য গেছি, বাট হামিদারে পাইলাম না। বাট সেদিন প্রচুর বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পরে আমি তখন করলাম কি, ওই ওনাদের ঘরের মধ্যেও কিন্তু মানে দাঁড়ানোর কোনো জায়গা নেই, ঘরও ভাঙা টাঙা টাইপের। তো তখন পাশের বাড়িতে একটা বিল্ডিং ছিল, অনেক বড় একটা বিল্ডিং, আমার হাতে ছাতা ছিল না। আমি তখন করলাম কি, ওই বিল্ডিংয়ের কোণার মধ্যে গিয়ে দাঁড়াইছি। বিল্ডিংয়ের যে মানে কর্নার আছে, তো ওই কর্নারের মধ্যে গিয়ে আমি তখন দাঁড়াই থাকার পরে একজন মহিলা তখন বেরোইছিল, মানে গেটে আসছে, এসে দেখছে যে আমি এরকম বৃষ্টির মধ্যে আমাদের ঘরের এরকম কোণার মধ্যে দাঁড়াই আছি। পরে মহিলা সম্ভবত আমাকে চিনছে নাকি, আমাকে বলতেছে যে ভাই আপনি বাড়ি কই বা কি। আমি তখন বললাম যে আমি কিস্তির টাকা উঠাইতে আসছি, আমি কিস্তি স্যার ওই বাড়িতে আসছি হামিদার কাছে, উনি তো এখন ঘরে নাই, তো বৃষ্টি আসছে এখানে একটু দাঁড়াইছি। পরে বলো তো এখানে দাঁড়াইলে তো আপনি ভিজে যাবেন, কারণ আপনার গায়ে তো বৃষ্টি পড়তেছে, একটা কাজ করেন ভিতরে আসেন। তখন আমি বললাম যে না ভিতরে যাব না। উনি বলতেছে না আপনি ভিতরে আসেন। যখন জোরাজোরি করতেছিল আমি তখন ভিতরের দিকে গেছি। ভিতরে যাওয়ার পরে ওনার যে বারান্দা আছে, বারান্দার মধ্যে একটা চেয়ার দিলাম, আমি তখন চেয়ারে বসছি এবং বসার পরে দেখলাম কি মহিলাটা আমার দিকে কেমন করে জানি তাকাইতে আছে, মানে একটু অন্যভাবে তাকাইতে আছে। তাকে বলতেছে যে আচ্ছা আপনাদের বাড়ি কোথায়, আমাদের গ্রামের কথা জিজ্ঞেস করলো। তখন আমি বললাম যে আমাদের গ্রাম অমুক জায়গা। পরে বলে আপনার বাবার নাম কি? আমি বললাম আমার বাবার নাম মোতালেব মাস্টার। বলে আপনার বাবা কি মানে হাই স্কুলে মাস্টারি করতো? আমি বললাম জি আমার আব্বা হাই স্কুলে মাস্টারি করতো, আমার আব্বার নাম মোতালেব মাস্টার।
এবং এইটা বলার পরে মহিলাটা আমার দিকে কেমন জানি একটু অন্যরকম নজরে তাকাচ্ছে, মানে মনে হয় যেন উনি আমার বেশ পূর্ব পরিচিত। পরে আমারে বলে, আপনি কি এই কোম্পানিতে চাকরি করেন? আমি বললাম জি, আমি এই কোম্পানিতে চাকরি করে আমি কিস্তির টাকা উঠাই মানুষের বাড়ি বাড়ি গিয়ে। পরে বলে যে এখন তো দুপুর হয়ে গেছে, আমাদের বাড়িতে 4টা ডাল ভাত খেয়ে যান। আমি বললাম যে না না না, আমার আসলে এখন আমি খাওয়া দাওয়া করবো না। তো উনি খুব জোরাজোরি শুরু করছে যে না, আপনি খাওয়া দাওয়া করেই যাবেন। তো যেহেতু জোরাজোরি করতেছে, আমি তখন আর কোনো কথা বাড়াইলাম না। পরে সে রান্নাবান্না মনে হয় করাই ছিল, আমারে খাইতে দিছে। আমি তখন খাইছি। উনি আর একদম মানে খুব ভালো মানের খাবার দিয়েছে। খাওয়া দাওয়া শেষ করার পর আমারে বলতেছে যে আপনি কি করতেন আপনার গ্রামে, এলাকাতে কি করতেন? আমি তখন বললাম যে আমি তো গ্রামের এলাকাতে এরকম এরকম মাস্টারি করতাম, এবং আমার বাবাও মাস্টারি করতো। আমার একটা কোচিং সেন্টার ছিল, ওটা বন্ধ হয়ে গেছে, আমি চলে আসছি। মহিলা তখন বলতেছে আপনি তো বেশ ভালো মানুষ এবং আপনি অত্যাধিক ভালো, আপনি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসবেন, এবং হামিদে কিস্তির টাকা দিবে না কেন, আমরা ওরে মাইরে আপনার কিস্তির টাকা উদ্ধার করে দিব, কিন্তু আপনি ওয়াদা করেন আপনি সবসময় আসবেন। তাই বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বারবার বলতেছেন আমি তাহলে আসবো। উনি বলে আপনি আমার ছেলের মতো, আপনি আমার ছেলের মতো, আমি আপনাকে ছেলে ডাকছি, আপনি আমাদের বাড়িতে আইসেন, সবসময় আইসেন। এবং জানতে পারলাম যে তার স্বামী হচ্ছে ইতালি থাকে, এবং তার হচ্ছে 2 মেয়ে, একটা একটু প্রতিবন্ধী এবং আরেকটা একটু ভালো আছে। এই 2 মেয়ে নিয়ে উনি মানে ওইখানে আছে, তার শ্বশুর শাশুড়িরাও আছে। তো যাই হোক, পরে আমার একটা ভালো একটা ফ্যামিলি পাইছি, যে এরকম একটা ভালো ফ্যামিলি পাওয়া তো ভাগ্যের বিষয়, এরকম ভালো ফ্যামিলি তো পাওয়া যায় না। যেহেতু আমি একটা ভালো ফ্যামিলি পাইছি, তখন আমি করতাম কি, মাঝে মাঝে যখন কিস্তি উঠাইতে আসতাম ওনার বাড়িতে চলে আসতাম, এবং আমার যে কিস্তির অফিস ছিল উনি সেখানে চলে যেত, এবং মাঝে মাঝে ধরেন আপনার বাসার মধ্যে এটা সেটা রান্না করা হয়েছে, আমার নিয়ে চলে যেত, দিয়ে আমার খাইতে দিত। ওই যে আমাকে ছেলে ডাকছে ওরকম করে তখন উনি আমাকে এগুলা এগুলা বলতে আমি যাইতাম। তো এমন করে সময়গুলো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, বাট তার আমার প্রতি এক অন্যরকম মায়া ছিল, আমাকে খুব ভালোবাসতো। মনে হয় যেন আমি এখানে আসার পরে আমার মায়ের ভালোবাসা পাইতেছে। একটা মা তার সন্তানকে যেমন করে ভালোবাসে, তিনি আমাকে ঠিক তেমন করেই ভালোবাসতো। ওনার নাম ছিল নাজমা আক্তার। নাজমা আমাকে এতটাই ভালোবাসতো। এমন করে দিনটা তেমন ওরা মাঝে মাঝে বলি যে আপনি একদিন আমাদের বাসায় চলেন, আমাদের বাড়িতে চলেন, আমার বাড়িতে আমার মা আছে, বাবা আছে, আমার একটা ছোটো ভাই আছে, আপনি চলেন, আমার বোন আছে। না, উনি যাবে না, মানে আমাদের বাড়িতে যাবে না, কিন্তু আমাকে খুব ভালোবাসে। এমন করে ওনার বাড়ি সে যাতায়াত করতে করতে একদিন হঠাৎ করে ওনার বড় মেয়ে, নাম হচ্ছে নাসরিন একদিন করলো কি, আমার একটা চিঠি ধরাই দিল। মানে ধরাই দিচ্ছে বলতে কি, আমার পকেটের মধ্যে দিয়ে দিছে, দিয়ে বলে স্যার এটা পইরা আমার উত্তর দিয়েন। তো কিসের চিঠি তখন আমি বুঝি না, তখন কিন্তু আপনার মোবাইল ফোন টোন এগুলার মানে খুব একটা চল নাই। তা আমি তখন চলে আসছে, মানে অফিসে আসছে, আমি তখন চিঠিটা খুলে দেখলাম যে ও আমার প্রেমপত্র লিখছে, অনেকে ভালোবাসে, আমাকে বিয়ে করতে চায়, আমার সঙ্গে রিলেশন করতে চায়, এরকম একটা জিনিস। তো এই বয়সে আসার পরে আমি এমন প্রেমপত্র পেয়ে একটু বিব্রতই হয়ে গেলাম, যে এখন তো আর আমার প্রেমের বয়স নাই, আমার জীবন যৌবন সবই তো গেল, বিয়ে করলাম, সংসার করলাম, এই মেয়ে সম্ভবত আমার সম্বন্ধে কিছু জানে না, এই জন্য মনে সে আমাকে চিঠি দিয়েছে। তা আমি প্রথম দিকে এই বিষয়টা খুব একটা মাথায় নিলাম না, বা এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না। আমি আমার মতো করে সময় কাটাইতেছি, চলতেছি। এমন করতে করতে দেখা গেল যে মেয়ে আমারে বারবার প্রেমপত্র দিতেছে, আমাকে চিঠি লিখতেছে, সে আমার সঙ্গে প্রেম করতে চায়। যখনই তাদের বাসায় যেতাম, সে একরকম আমাকে বিরক্ত করতো, মানে বিরক্তই করতো। তার মায়ের চোখ ফাঁকি দিয়ে আমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে চাইতো, কথা বলতে চাইতো, চিঠি লিখতো। তো অনেক দিন একটা পর্যায়ে আমি যখন বিরক্তই হয়ে গেলাম যে না, সে আমাকে প্রত্যেক দিন এরকম করে চালায়, আমি একটা সময় সিদ্ধান্ত নিলাম যে আমি তার মাকে বলে দেবো বিষয়টা, যে আপনার মেয়ে আমার এইভাবে জ্বালায় বা প্রেমের পত্র লেখে, আমি কী করবো। তো একদিন উনি যখন আমার কিস্তির অফিসে আসার পরে আমি বললাম যে আন্টি একটা কথা বলি, কিছু মনে করবেন না, এবং কথাটা আপনি খুব ভালোভাবেই শুনেন, আর আমি এটার কোনো প্রতিবাদ চাই না বা কোনো বিচার চাই না, আমি কিন্তু আপনার কাছে কোনো বিচার দিই নাই। পরে বলে না বাবা ঠিক আছে, বলো কি। আমি বললাম যে এমন ঘটনা, আপনার বড় মেয়ে নাসরিন, সে বেশ কয়েক মাস ধরে আমার সঙ্গে একটা প্রেমের সম্পর্ক করতে চাচ্ছে, আমাকে অনেকগুলো চিঠি দিয়েছে, এবং আমি কি করব ঠিক বুঝতেছি না। আমি চিন্তা করলাম যে বিষয়টা আপনাকে প্রথম দিকে জানাই নাই, বা জানাবো চিন্তাও করে নাই, লাস্টে ভাবলাম যে আপনাকে একটু জানানো দরকার, এই জন্য আপনাকে জানাইছি। উনি বলে আমার মেয়েটা তো বেশ বেয়াদব হয়ে গেছে, যারা আমি ছেলে ডাকছি সে তো তারা ভাই ডাকবে, সে কেমনে তারা প্রেমের প্রস্তাব দেয়। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি এটা কথাবার্তা বলে আমি এটা ঠিকঠাক করব, তুমি ভাইবো না। আমি বললাম যে ঠিক আছে, আপনি যদি সব কিছু ঠিকঠাক করে দেন তাহলে তো আমার কোনো ভাবার কারণ নাই। উনি বলে ঠিক আছে। এইবার গিয়ে উনি মেয়েরে মারছে, বকছে না কি করছে আমি জানি না, কিন্তু মেয়ের মাঝে কোনো পরিবর্তন নাই। এই যে মেয়ের মা বকাচকা করছে, এত ঝামেলা করছে, আর মেয়ের মাঝে কোনো পরিবর্তন নাই। সে আমাকে অনর্গল প্রেমের প্রস্তাব দিয়েই যাচ্ছে। তার মায়ের কাছে কেন বিচার দিলাম, তার মা তাকে মেরে ফেলতে পারবে, অথচ তার ভিতর থেকে আমাকে মুছতে পারবে না, সে আমাকে অসম্ভব রকমের ভালোবাসে, মানে এক্সট্রা যত রকমের কথা আছে আর কি, সব কিছু আমাকে লিখে পাঠাইলো।
সে আমার সঙ্গে, সে আমাকে ভালোবাসে, একই কথা, সে আমাকে ভালোবাসে। তো এই করতে করতে পরে একদিন তার মা আমারে বলতেছে যে মহসিন, আমি তোর মেয়েটারে কোনোভাবেই বুঝাইতে পারতেছি না এবং আমার মেয়েটা এরকম পাগলামি করতেছে, এখন আমি কি করবো আমি বুঝতেছি না। তুই কি আমার মেয়েটারে সত্যি পছন্দ করো? যদি পছন্দ করো, আমি আমার মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব। তখন আমি বললাম যে দেখেন, আমার সম্বন্ধে তো আপনি সব কিছুই জানেন, আমি একটা বিয়ে করছি বা আমার ফ্যামিলিতে এই ঘটনা, এবং এই সব কিছু জানার পরও আপনি কিভাবে বলতেছেন যে আপনার মেয়েকে আপনি আমার কাছে বিয়ে দেবেন? আপনার হাজব্যান্ড ইতালি থাকে এবং আপনাদের পারিবারিক যত অবস্থা দেখতেছি, ঘর বাড়ি, টাকা পয়সা, মোটামুটি আপনাদের কোনো কিছুর অভাব নাই, আপনারা একেবারে ধনির দুলালি বলা চলে। এর মাঝে আপনারা কেন এরকম একটা কাজ করতে যাচ্ছেন যে আপনার মেয়েটার আমার কাছে বিয়ে দিতে যাচ্ছেন? এটা তো আসলে ঠিক না। বা আমার মানে ওনারে বুঝাইলাম আর কি। এখন উনি বলতেছে যে না, তুমি যদি বলো আমার মেয়েটার আমি তোমার কাছে বিয়ে দিব। তখন আমি বললাম যে দেখেন, আপনার মেয়ের বয়স এখন অনেক কম, হয়তো আমাকে এখনও বুঝে না, বা হয়তো একটা সময় সে বুঝবে যে এটা তার ভুল হয়েছে, সে নিজেই সরে যাবে। পরে বলে ঠিক আছে, তাহলে তুমি আমার মেয়েটার সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করো, প্রেম ভালোবাসা করো, এবং দেখো আমার মেয়েটা তোমাকে বুঝে কিনা, তুমি আমার মেয়েকে বুঝো কিনা। মানে মা হয়ে এই নাজমা আক্তার নিজেই তার মেয়ের সঙ্গে আমার প্রেম লাগাই দিতেছে। মেয়ের সঙ্গে প্রেম করার জন্য উনি নিজে আমাকে উৎসাহ করতেছে বা আমাকে বলতেছে। তো তখন আমার ভিতরে কেন জানি মনে হলো যে উনি যেহেতু বলতেছে, আমি মেয়েটার সঙ্গে একটা প্রেমের সম্পর্কে জড়াই। মেয়েটার যেহেতু বয়স কম এবং সে আমাকে একটু বুঝুক, আমি তাকে একটু বুঝি, আমাদের মাঝে কথাবার্তা হোক, এবং সব কিছুর পর যদি মানে আমাদের প্রেম ভালোবাসা হয় বা আমরা যদি দুজন দুজনকে বুঝতে পারি, দেন আমরা বিয়ে করব। এই সিদ্ধান্তটা যাওয়ার পরে আমি তখন করলাম কি, সে আমাকে চিঠি লিখতো, আমি চিঠির উত্তর দিতাম। আমি খুব বেশি একটা দিতাম না, ধরেন আপনার মাঝে 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 চিঠির উত্তর দিতাম, আর মাঝে মাঝে দিতাম না। এই করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে। বাট কী হইতেছে এখানে আমি কিন্তু এটা বুঝি না, মানে হচ্ছেটা কি এটা কিন্তু আমি বুঝি না। এই ঘটনার পরে একদিন হলো কি, আপনার সকালবেলা উনি গেছে, মানে আমি যাচ্ছিলাম কিস্তির টাকা ওঠানোর জন্য, টাকা উঠে আমি চলে আসতেছি অফিসে যাব। ওই দিন কিন্তু আমার অফিস খোলা, আমার সাইকেল আছে, সাইকেলে করে আমি আসতেছিলাম। উনি আমার রাস্তার মধ্যে দেখে ডাক দিয়া বলে যে মহসিন কই যাও? আমি বললাম যে আমি তো যাচ্ছি আপনার এমন এমন ইয়েতে অফিসে। পরে বলে একটা কাজ করো, আমার মেয়েটারে আমার বান্ধবীর বাসায় নামাই দিয়ে আসো। ঘড়ির সময় তখন ধরেন আপনার 10টা থেকে 11টা বাজবে, ওরকম আর কি, মানে আমার একটা ধারণা এরকম টাইমে। পরে আমি বলতেছি যে কেন, ও কী হয়েছে? বলে এখানে যাবে, তুমি ওর একটা নিয়ে যাও। তা ঠিক আছে। পরে আমার সাইকেলের পিছনে বসছে, বইসেও খুব দুষ্টামি করতেছে, আমার কুতু দিতেছে, এই করতেছে ওই করতেছে। পরে আমি তাকে নিয়ে যাইতেছি, নিয়ে গিয়ে আমি তখন তারা কী করলাম, তার মানে ওর যে খালামণির বাসা আছে, খালামণির বাসা ওরা নামাই দিছি, মানে আপনার নাসরিনকে নামাই দিছে। নামাই দিয়া আমি তখন অফিসে আসছি, অফিসে এসে অফিস করতেছি। বিকেলের দিকে প্রায় 4:30টার দিকে হঠাৎ করে ভাই আমাদের অফিসে পুলিশ দেখতে আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার? পুলিশ এসে বলতেছে যে এখানে মহসিনকে। তারপরে 2টা মেয়ে ছিল কলিগ আমার, ওরা বলতেছে যে উনি মহসিন। তো আমাকে চাইসা বলতেছে যে নাসরিন কোথায়? আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, নাসরিনের কথা। আমি বললাম যে নাসরিন তো তার আন্টির বাসায় গেছে, তার আন্টির বাসায় আছে। বলে তার আন্টির বাসায়? আমি বললাম যে জি আন্টির বাসা। বলে কোন আন্টির বাসায়, চলেন তো। এই কথা বলি তারা তখন আমার অফিস থেকে বের করছে। আমি তখনও আসলে বুঝতে পারতেছিলাম না যে আমার সঙ্গে কী হইতেছে বা কী হচ্ছে আমার সঙ্গে। অফিস থেকে মানে আমাকে অফিস থেকে বের করছে, বের করে ওনাদের যে মানে পুলিশের গাড়ি ছিল সেই গাড়িতে আমাকে উঠাইছে। আমি উঠছি, উঠে তার আন্টির বাসায় গেছি। আন্টির বাসায় যাওয়ার পরে তার আন্টিকে তখন আমি জিজ্ঞেস করতেছি, আমি বললাম যে এই বাসায় আমি তাকে নামাই দিয়ে গেছি। তার আন্টি তখন আমাকে বলতেছে, এগুলো তুমি কী বলতেছো? আমরা তো দেখি নাই তুমি ওরা নামাই দিয়ে গেছো, ও তো এখানে বাসায় আসেই নাই। আমি তখন বললাম কী বলেন এটা, আমি তো নিজেই বাসা ওকে নামাই দিয়ে গেছি এবং আপনিও দেখেছেন, আপনার সামনে নামাই দিয়ে গেছি, এখন আপনি কী বলতেছেন যে আপনি দেখেন নাই? উনি বলেন না না না, তুমি মিথ্যা কথা বলতেছ, নাসরিন এই বাসায় আসেই নেই এবং তুমি এই বাসায় ওরা আনোই নাই, ও কোথায়? আমি তখন কিছু বুঝতে পারতেছিলাম না যে কী হইতেছে। পুলিশ তখন কোনো কথাবার্তা না বলে আমাকে তখন মানে আপনার থানা হাজতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে শুরু করলাম আমার উপরে টর্চার, মানে টর্চারের আর কিছু বাকি নাই, মানে প্রচুর টর্চার করতেছে এবং মারতেছে, খুব অত্যাচার করতেছে। আমার আব্বা তখন আসতেছে, আইসা আব্বা তখন থানা হাজতে দৌড়াইতে আসছে, কিন্তু আমাদের তো কোনো টাকা পয়সা নাই, আমাকে যে ওখান থেকে বের করবে বা আব্বু কোনো একটা চেষ্টা করবে, মানে আব্বুর পক্ষে তো আর এটা কোনোভাবে সম্ভব হচ্ছে না। শেষ পর্যন্ত ভাই আমাকে জেল থেকে বের করার জন্য আমি প্রায় 8 মাস পর্যন্ত জেলে ছিলাম, আমাকে রিমান্ড দেওয়া হয়েছে এবং রিমান্ডে আমাকে এত পরিমাণে টর্চার করা হয়েছে যা ঠিক বলার মতো না। আমাকে বারবার একটা প্রশ্নই করে যে নাসরিন কোথায়? এখন নাসরিন কোথায় আমি সেটা কীভাবে বলবো? আমি কখনো আর নাসরিনের মায়ের সঙ্গেও কথা বলতে পারি না, ওনার সঙ্গে আর আমাকে কোনো কথা বলার সুযোগ দেওয়া হয়নি।
এবং এটুকু জেনেছি আমি থানা হাজতে থাকা অবস্থায় নাসরিন নাকি তার বাসায় চিঠি লিখে গেছে যে আমি মহসিনের সঙ্গে চলে যাচ্ছি, মহসিনের সঙ্গে আমার প্রেম আছে, ওনার সঙ্গে চলে যাচ্ছে, আমি ওনাকে ভালোবাসি। সে নাকি বাসায় চিঠি লিখে গেছে, ওই চিঠি নাকি আবার পুলিশের হাতেও আছে, এবং আমি যেই প্রেমপত্র তাকে দিয়েছি বা সে যে প্রেমপত্র দিয়েছে এই সবই নাকি পুলিশের হাতে আছে। এখন আমার প্রশ্ন হচ্ছিল এগুলো পুলিশের হাতে গেল কীভাবে? ওর মা তো নিজেই আমাকে আমার সাইকেলে ওকে উঠাই দিয়েছে ও তাকে তার খালামুনির বাসায় দিয়ে আসার জন্য, তাইলে এগুলো পুলিশের হাতে কীভাবে যাবে? দীর্ঘ 3টা বৎসর আমি জেলের কুঠুরিতে থাকি এবং 3টা বৎসর আমার জীবনে মনে হয় যেন 30 বৎসর কেটে যায়। খুব কষ্ট পাই জেলে, খুব কষ্ট পাই। 3 বৎসর পরে আমি তখন জেল থেকে আমার আব্বা আমাদের যে ভিটা ছিল আমাদের ওই ভিটাটা বিক্রি করে ফেলে। ভিটাটা বিক্রি করে একটা সরকারি জায়গায় গিয়ে আমার আব্বা তাঁবু করে, মানে বেদের মেয়েরা যেভাবে থাকে ওভাবে থাকতে শুরু করছে। তো আমি ওখান থেকে বের হওয়ার পরে আমি কোনোভাবেই বুঝতে পারতেছিলাম না যে তার মা আমার সঙ্গে এটা কেন করলো। এরপর যখন আমি তার মায়ের সঙ্গে কথা বলার জন্য গেলাম, আমি কিন্তু জামিনে বের হয়েছি, আমার কিন্তু মামলাধীন অবস্থায় আছে, বাট জামিন করে আমাকে বের করা হয়েছে। মামলা কিন্তু তখন পর্যন্ত চলে। তার মা আমার সঙ্গে কোনো কথা বলে না, মানে নাসরিনের মা নাজমা, উনি আমার সঙ্গে কোনো কথাই বলে না, আমার সামনেও আসে না, উনি আমাকে দেখলে আরেক দিকে ফিরে থাকে বা আমার সঙ্গে তিনি কোনো কথাই বলে না। তো এখন আমার প্রশ্ন হলো যে উনি আমার সঙ্গে এটা কেন করলো? হ্যাঁ, আমার সঙ্গে এই কাজটা কেন করলো? আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই। ওনার বাসায় যাইতাম, ওনার মা ডাকতাম, উনি আমাকে নিজের ছেলের মতো জানতো, ওনার সঙ্গে আমার এত ভালো একটা সম্পর্ক। এরপরে উনি এটা কেন করলো বা কী কারণে করলো? এবং আমি নাসরিনের কোনো সন্ধান পাচ্ছিলাম না যে নাসরিন কোথায় চলে গেছে বা ওর কী হয়েছে, আমি ওর কোনো খোঁজ খবর পাই না। পরে আস্তে আস্তে নাসরিনকে খুঁজতে শুরু করলাম। যেহেতু আমি মানে আপনার জামিনে বের হয়েছি, খুঁজতেছি চক্ষু কোথায় কোথায় কোথায়। যেহেতু আমি ওই গ্রামে কিস্তি টাকা উঠাইছি, আপনি বুঝতেই পারেন সেই গ্রামের প্রায় প্রত্যেকটা মানুষের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক আছে। খারাপ বলেন ভালো বলেন সব মানুষ আমাকে চিনে, আমরা সবাই কিস্তি স্যার বলে ডাকে। তো সেই গ্রামের কিছু মানুষের সঙ্গে মিশে আমি তখন চিন্তা করতে নাসরিন কই আছে। পরে জানতে পারি নাসরিনকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। নাসরিনকে ওর মা বিয়ে দিয়ে দিছে এবং যেখানে বিয়ে দিছে সেখানে নাসরিন বেশ ভালো আছে। আমি গ্রামবাসীর মাধ্যমে নাসরিনের শ্বশুরবাড়ির ঠিকানা খুঁজে বের করি। বেশ দূরের একটা গ্রামে নাসরিনকে বিয়ে দেওয়া হয়। আমি সেই গ্রামে ছলে বলে কৌশলে যাই এবং গিয়ে পাশের বাড়ির একটা মহিলার সাহায্যে আমি তখন নাসরিনকে সেই ঘর থেকে এই ঘরে আনি। আমি যখন নাসরিনকে প্রথম অবস্থায় দেখি ভাই, আমার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল যে আমি কিন্তু তারা মন থেকে ভালোবাসছি। আমার ভিতর কিন্তু কোনো হারামি ছিল না, তার সাথে ধোকা দেওয়া বা চিটিং করা এরকম কোনো কিছু কিন্তু ছিল না। আজকে প্রায় 4 বছর পরে তার সঙ্গে আমার দেখা। 4 বছর পরে তাকে আমি সরাসরি দেখলাম। মানে ওর কোনো বাচ্চা কাচ্চাও কিন্তু ওই 4 বছর পর্যন্ত হয়নি, ওই ওরকমই আছে। তা ও আমাকে দিকে কান্না করতেছে, আমি ওকে দিকে কান্না করতেছে। তাই আমি বললাম যে নাসরিন আমার সঙ্গে এটা কেন করলা? আমার অপরাধটা কী ছিল, আমি কী অন্যায় করছিলাম? ও তখন বলে অপরাধ আপনার না, অপরাধ আমার কপালের, সবই আমার কপালের দোষ। আমি বললাম তোমার কপালের দোষ মানে কি বলতেছ? ও বলে হ্যাঁ সবই আমার কপালের দোষ, আমার কপাল খারাপ এই জন্য এমনটা হয়েছে। আমি বললাম যে কী হয়েছে নাসরিন, আমি জানতে চাই। আমি বিনা দোষে 3টা বছর জেল খাটলাম এবং জেল থেকে বের হওয়ার পরে আমি বহু কষ্ট করে তোমার ঠিকানা খুঁজে বের করলাম। তুমি তো আমার সঙ্গে পালিয়ে যাও নাই, তারপরেও কেন আমার সঙ্গে আমার নামে এরকম মামলা দেওয়া হলো যে তুমি আমার সঙ্গে পালিয়ে গেছো, আমি তোমাকে কিডন্যাপ করে নিয়ে গেছি, এবং এটা কেন এরকমভাবে কেন লেখা হলো? ও তখন বলে সবচেয়ে বড় অপরাধী হচ্ছে আপনার বাবা মোতালেব মাস্টার। আমি বললাম মানে তুমি এটা কী বলতেছো, মোতালেব মাস্টার কেন দায়ী হবে? ও বলে হ্যাঁ মোতালেব মাস্টারকে জানেন? আমি বললাম কে? বলে মোতালেব মাস্টার হচ্ছে আমার মায়ের পুরনো প্রেমিক। আমি বললাম মানে কী বলতেছো এগুলো? বলে হ্যাঁ আমার মায়ের পুরনো প্রেমিক আপনার বাবা মোতালেব মাস্টার। মোতালেব মাস্টার আমার মায়ের সঙ্গে প্রেম করছে, শুধু প্রেম করা নয় আমার মায়ের পুরো জীবনটা উনি ধ্বংস করে দিছে। ধ্বংস করে দিয়ে উনি আমার মাকে বিয়ে করে নাই। বিয়ে না করে উনি তখন আপনার মাকে বিয়ে করে ফেলে। এই মোতালেব মাস্টারের উপরে প্রতিশোধ নিতে গিয়ে আমার মা আমার জীবনটাও নষ্ট করছে, আপনার জীবনটাও নষ্ট করছে। আমি বললাম সেদিন কি হয়েছিল যেদিন বিকেলে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল? ও বলে আপনি আমাকে আমার খালামণির বাসায় দিয়ে গেছেন, কিছুক্ষণ পরে আমার মা আমাকে সেই খালামণির বাসা থেকে জোর করে আমার নানু বাড়িতে নিয়ে গেছে এবং সেখান থেকে আমাকে আটকায় রাখা হয়েছে। আমাকে ঘর থেকে বের করতে হয়নি, আমাকে ঘর থেকে বের করেনি, সেখানে আমাকে আটকায়া বাইদা জোরপূর্বক আমাকে এই লোকের কাছে বিয়ে দেয়। আমি তখন বললাম কেন? বলে কেন একটাই, আপনার আব্বার উপরে প্রতিশোধ নিচ্ছে আমার মা। আপনার আব্বার জমি জামা সব কিছু বিক্রি করছে, শেষ পর্যন্ত উনি ভিক্ষায় নেমে গেছে একরকম। আমার মা সেটাই চাচ্ছিল যে যে কোনোভাবেই হোক
আপনার উপর, আপনার ফ্যামিলির উপরে প্রতিশোধ নেওয়া। আমি তখন বললাম, নাসরিন তুমি কি এখন ভালো আছো? ও তখন বলে, না, যদি এটা জিজ্ঞেস করেন আমি ভালো আছি কিনা, আমি একটাই উত্তর দেবো, আমি ভালো নাই। শুধু ভালো নাই এটা বললে ভুল হবে, আমি চরম কষ্টে আছি। এবং আমার মা আমাকে যে লোকটার কাছে বিয়ে দিয়েছে এই লোকটা মোটেও ভালো না। আমার মায়ের চরিত্র ভালো না দেখে আমার বাবা ইতালি থেকে আসে না। আমার বাবা বহু বছর হয়ে গেছে, আমার আব্বা ইতালি থেকে আসে না, শুধু আমার মায়ের চরিত্রের কারণে। আমার মা খারাপ, এই জন্য আমার আব্বা আসে না। আমার মা খুবই অহংকারী এবং খুবই প্রতিশোধ পরায়ণ একজন মানুষ। তা আমি বললাম, তখন মোবাইল বের হয়েছিল, আমার কাছে মোবাইল নেই। তখন আমাকে নাসরিন বলে যে, আপনি তো জেল থেকে বের হয়েছেন, আপনার কাছে তো কোনো টাকা ঢুকা নাই, আমার কাছ থেকে করে টাকা নিয়ে যান। আমি যে, না না, তুমি আমার টাকা দিতে হবে না, আমি কোনো না কোনোভাবে ম্যানেজ করে আমি চলে যাব, লাগবে না। ও তখন জোর করে আমার কিছু টাকা দিল। টাকা দিয়ে বলতেছে যে, একটা মোবাইল ফোন কিনেন, একটা মোবাইল ফোন কিনবেন, আর এটা হচ্ছে আমার নাম্বার, এই নাম্বার আমাকে ফোন দিয়েন। তো এই প্রথম আমি তার টাকা দিয়ে একটা বাটনের ফোন কিনি, একটা বাটনের মোবাইল ফোন কিনি এবং তাকে ফোন করি। তো তার সঙ্গে তখন আবার এই মোবাইল ফোনের মাধ্যমে কথাবার্তা হচ্ছিল, মোবাইল ফোনে কথাবার্তা বলতেছি, সেও কথা বলে, আমিও কথা বলি। এই করে একদিন ধরে, তার হাজব্যান্ড তখন বিদেশে থাকতো, মানে নাসরিনের হাজব্যান্ড বিদেশ থাকতো, সৌদি আরবে থাকতো। তো সবসময় তার সঙ্গে আমার কথা হয়। এরকম করতে করতে আমি একটা সময় বললাম যে, নাসরিন একটা কাজ করো, তুমি চলে আসো, যা হবার যেটাই হবার, যা হবার তা হয়ে গেছে, আমরা অতীত নিয়ে কথাবার্তা না বলে, আমি তোমাকে ভালোবাসি, এখনও তুমি আমাকে ভালোবাসো, তোমার তো কোনো দোষ নাই। তোমার মা আমার বাবার উপরের প্রতিশোধ নিতে গিয়ে তোমার জীবন, আমার জীবন, দুটো জীবনে তোমার মা নষ্ট করছে। তো যাই হোক, আমার আব্বার উপর তো প্রতিশোধ নেওয়া হয়েছে, আমার আব্বার তো এখন কিচ্ছু নাই। তো চলো আমরা এখন দুজনে মিলে একটা সংসার করি, অতীত সব কিছু ভুলে যাই। ও তখন বলে যে, ঠিক আছে। এবং এই ঘটনার পরে ও তখন ওর শ্বশুর বাড়ি থেকে, মানে ওর হাজব্যান্ডকেও চিটিং করে নেয়, হাজব্যান্ডকে সব কিছু বলছে যে আমার এই ঘটনা আমার কাছে চলে আসবে। তার হাজব্যান্ডও বেশ ভালো ছিল, একটু বয়স্ক মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, সেও তখন তার স্ত্রীকে আটকায় নেয়। এবং পারিবারিকভাবেই তখন হচ্ছে, মানে ওর আগের হাজব্যান্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়, হওয়ার পরে সে আমাকে বিয়ে করে। তা আমাকে যে সে বিয়ে করছে, তার মা কিন্তু এটা কোনোভাবেই মানতে পারে নাই, মানে কোনোভাবেই তার মা এটা মানতে পারতেছে না যে, না, কেন আমাকে বিয়ে করলো বা কেন আমার সংসার আসছে। তার মা খুব ঝামেলা করতেছে, ঝামেলার কোনো শেষ নাই, এত ঝামেলা করতেছে। একটা সময় নাসরিন তখন তার আব্বার সঙ্গে কথা বলতো মোবাইল ফোনের মাধ্যমে। ওর আব্বারে বলতো যে, আব্বা এমন এমন ঘটনা, এইটা এটা হয়েছে আমার সঙ্গে, আমার আম্মা এটা এটা করছে। ওর আব্বা সবই জানতো, জানার পরে বললো যে, তোর মা তো খারাপ, আমি তো প্রথম থেকে জানি তোর মা খারাপ, যাই হোক যেটাই হোক সমস্যা নেই। পরে ওর আব্বার সঙ্গে কথাবার্তা বলতে বলতে ওর আব্বা তখন ওরে বলতেছে যে, আমি দেশে যেতে পারি, একটা শর্ত আছে, আমি তোর মায়ের সঙ্গে সংসার করব না। ও তখন বলে যে, আপনার আম্মার সঙ্গে সংসার করা লাগবে না, আপনি আসেন, আপনার বাড়িতে আসলেই হবে, আমি আপনাকে একটু দেখব, আপনার সঙ্গে কথাবার্তা বলবো, আমার আব্বাকে আমি কতদিন ধরে দেখি না, এবং আপনি বাড়িতে আসেন। এরকম করার পরে ওর আব্বা তখন বাড়িতে আসে, বহু বৎসর পরে ওর আব্বা বাড়িতে আসে। এবং আমি ওর বাবাকে, আমি এবং নাসরিন ওর বাবাকে রিসিভ করার জন্য আমরা তখন ঢাকা এয়ারপোর্টে যাই। আপনার ঢাকা থেকে আমরা তখন ওর বাবাকে নিয়ে আসি চট্টগ্রামে। এরকমভাবে হচ্ছে ওনার সঙ্গে আমাদের তখন একটা ভালো সম্পর্ক হয়ে যায়, আমাদের পরিবারে আসে, বেশ কয়েকদিন থাকে। এইভাবে ঘুরেফেরা করতে 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 থাকতে থাকতে তখন ওর, মানে ওর বাবারে বলতেছিল যে, একটা কাজ করেন, আপনি একটু মহসিনের একটা ব্যবস্থা করে দেন, ওকে দেখেন কোনো রকমের বিদেশ টিদেশ নিয়ে যাওয়া যায় কি না, ওর তো দেশের মধ্যে এরকম রকমভাবে আছে। তখনও কিন্তু আপনার নাসরিনের ঘরে কোনো সন্তানাদি হয়নি, এবং ওর ঘরে সন্তান কেন হচ্ছে না, এটা সম্ভবত কোনো ডাক্তারি সমস্যা হতে পারে, যদি আমরা অনেক ডাক্তার পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু করাইছিলাম, কিন্তু ওভাবে আসলে কোথাও ধরা পড়তেছে না যে কেন ওর বেবি হয় না, বেবি না হওয়ার কারণ কি, এইটা কোনো ডাক্তারও বলতে পারতেছে না। পরে ওর বাবা বলতেছে, মানে নাসরিন তার বাবারে বলতেছে যে, আপনি মহসিনকে একটা ব্যবস্থা করেন, ওরা বিদেশে নিয়ে যান। এই কথাবার্তার মাঝে ওর বাবা তখন করলো কি, মানে এইগুলোর মাঝে ওর বাবা হঠাৎ করে ওর মায়ের সঙ্গে কিন্তু ওর বাবার তখনও সম্পর্ক ছিল, সে কিন্তু তার মাকে ডিভোর্সও দেয়নি, তালাকও দেয়নি, কিন্তু তার মায়ের সঙ্গে সে থাকতো না, আমাদের বাড়িতেই থাকতো, মানে আমাদের যে ঘর আছে ওই ঘরের মধ্যেও নিয়ে থাকতো। তো একটা সময় করলো কি, আমাদের বাড়ি বলতে নাসরিনদের বাড়ির ওইদিকেরই এক মেয়ে, যার নাসরিনের ক্লাসমেট, মানে নাসরিনের সঙ্গে মেয়েটার ভালো সম্পর্ক, ক্লাসমেট। এই ক্লাসমেট মেয়েটার সঙ্গে কীভাবে জানে নাসরিনের বাবা একটা সম্পর্ক তৈরি করে ফেলে। উনি তো ইতালিতে ছিল এবং দেখতে শুনতে অনেকটা হ্যান্ডসাম, গুড লুকিং, সব দিক থেকেই ঠিক আছে। এই মেয়েটাও দেখতে শুনতে বেশ সুন্দর। মেয়েটার সম্ভবত কোথাও বিয়ে হয়েছে, এবং বিয়ে হবার পরে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স বা কিছু একটা হয়ে গেছে। ওই মেয়েটাকে তখন হচ্ছে নাসরিনের বাবা পছন্দ করে ফেলছে যে মেয়েটারে বিয়ে করবে। তো এখন নাসরিন বলতেছে যে, মায়ের তো কলঙ্কের শেষ নাই, মা তো আর কম কেলেঙ্কারি করে নাই, আমার জীবন নষ্ট করছে, আমার হাজব্যান্ডের জীবন নষ্ট করছে, এবং মা এত খারাপ কাজ করছে। যাই হোক, মায়ের কথা ভুলেই গেলাম,
তুমি ইতালি থেকে আসছো, একটা ভালো জীবনে আসছো, তোমার এখন বয়স হয়েছে, আমরা বিয়ে শাদী করছি, আমি তোমার মেয়ে, তোমার একটা ছোট মেয়ে আছে, প্রতিবন্ধী একটা মেয়ে আছে, তুমি তাদের কথা চিন্তা না করে তুমি হঠাৎ করে আমার বান্ধবীকে বিয়ে করার জন্য পাগল হয়েছো। এমনিতেই তো আমাদের মান সম্মান নাই, সবাই আমাদেরকে খারাপ কথা বলে, অপমান অপদস্থ করে কথা বলে, গ্রামে আমাদের কোনো সম্মান নাই, তার মধ্যে তুমি এই কাজটা কেন করতেছো বা কীভাবে করছো? তখনই নাসরিনের বাবা মানে আমার শ্বশুর তখন এসে আমাকে ধরছে যে মহসিন তুমি বলো, আমার তো এখনও আছে, বয়স আছে, আমি বিয়ে করতে পারি, মেয়েটার সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক হয়েছে, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, আমার মেয়ে কেন এরকম করে? তুমি একটা কাজ করো, তুমি নাসরিনকে বুঝিয়ে বলো, নাসরিন তো তুমি বললে বুঝবে। আমি তখন আমার শ্বশুরে বললাম যে না আব্বা, এটা আসলে নাসরিন বুঝবে না, আমি বলেও লাভ নাই। না, আমি এবং নাসরিন যতই চেষ্টা করলাম ওর বাবাকে আমরা ঠকাইতে, মানে ওর বাবার আমরা ধরতে পারলাম, ওর বাবাই বিয়ে করবে এখানে, এবং বিয়ে করবে করবে করবে, তার মানে সে এখানে বিয়ে করবে, সে আমাদের বাড়িতেই পড়ে আসছে, কিন্তু আমাদের বাড়িতেই থাকে। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আব্বারে উনি পটায় ফেলে, আমার আব্বারে ধরে টরে বুঝিয়ে টুজিয়া পটায় ফেলে যে ঠিক আছে আমি আপনাদেরকে ঘর করে দিব, বাড়ি করে দিব, সব করে দিব, আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, আমার মেয়েটারে রাজি করে আপনারা আমারে হচ্ছে বিয়েটা করান। পরে আমার আব্বাও নাসরিনকে বুঝাইতেছে তোমার আব্বা যেহেতু ইচ্ছে করে বিয়ে করতে চায়, আর সেখানে একজন মুসলিম মানুষ হিসেবে আমরা সেটাকে বাধা দিতে পারি না, কারণ তার এখনও যৌবন আছে, সে বিয়ে করবে, সে তো খারাপ কোনো কিছু করতে যাচ্ছে না, তাহলে সে বিয়ে করুক। তখন আমাদেরকে চাপ দেওয়া হলো, মানে আমার আব্বাও বলতেছে যে বিয়ে করুক, সবাই তখন বলতেছে যে বিয়ে করুক। তারপরে হলো কি, নাসরিনের বাবা তখন এই মেয়েটাকে বিয়ে করলো, এবং বিয়ে করার পরে মানে নাসরিন তো তখন মানে আপনি জিদের রাগে মনে হয় যেন মরে যাচ্ছিল যে কেন ওর বাবা এই বয়সে বিয়ে করলো, ওর মাও তো কেলেঙ্কারি করলো, ওর বাবা বিদেশ থেকে সেও এই কেলেঙ্কারি করতেছে, ও কোনোভাবেই মানতে পারতেছে না। তারপরেও বাবার বিয়ে কিছু বলে নাই, সারাদিন বেশ আনন্দ ফুর্তির মাধ্যমে বিয়ে হলো। বিয়ে হবার পরেই আমি তখন আমারে বলতেছে যে তুমি বাড়ি থেকে চলে যাও, আমারে বলে রাতের বেলায়। আমি বললাম যে তুমি কী বলো, আমি বাড়ি থেকে চলে যাবো, মানে বাড়ি থেকে কেন চলে যাবো, কী হয়েছে, কী হবে, কী হবে আমার বুঝিয়ে বলো। ও বলে কিচ্ছু হবে না, তুমি বাড়ি থেকে চলে যাও, আজকে তুমি বাড়িতে থাইকো না। আমি তখন বাড়ি থেকে গেলাম না, ও আমারে বলতেছে যাওয়ার জন্য, আমি তখন গেলাম না। রাত তখন আনুমানিক 10টার মতো বাজে। তো 10টার মতো যখন বাজতেছে, কী হইতেছে না হইতেছে আমি কিন্তু কিচ্ছু জানি না। আজকে তো বিয়ে বাড়ি, ধরেন আপনার ওর বাবা আমাদের বাড়িতে আছে, বিয়ে করে বউ নিয়ে আসছে আমাদের বাড়িতে, সেখানেই কিন্তু মেয়েটার সঙ্গে ওর বাবার বাসর হবে। এই পরিস্থিতির মধ্যে তখন হলো কি ভাই, রাতের মধ্যে তখন প্রায় 11টা সাড়ে 11টার মতো বাজে, আমিও পাশের বাড়িতেই মানে করতেছি, বসে আছি। আমরা তখন নতুন একটু জায়গায় কিনছিলাম, নাসরিনের সহযোগিতায় একটা নতুন জায়গা করে নতুন বাড়ি করি। আমাদের আগের বাড়িটা তখন বিক্রি করে দিয়েছিলাম, ওর মায়ের কারণে বাড়িটা বিক্রি হয়ে গেছে। নতুন বাড়ি করি, নতুন জায়গাটাকে কিনি, এবং এতে নাসরিনের বাবাও আমাদেরকে টাকা ঢোকা দেয়। যাই হোক, হঠাৎ করে দেখলাম যে নাসরিনের বাবার বাসর ঘরে প্রচুর চিল্লাচিল্লি, এবং চিল্লাচিল্লি দেখে আমি একটু অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, এখানে তো চিল্লাচিল্লি কেন? আমি তখন দৌড়ে ওই ঘরের ভিতরে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি কি যে নাসরিনের বান্ধবী মানে নাসরিনের বাবার সঙ্গে যে মেয়েটার বিয়ে হয়েছে, এই মেয়েটা যেরকম করে বসে যে আছে, একইভাবে নাসরিনও মেয়েটার পাশে বসে আছে। এবং নাসরিনকে আমি বসে যে দেখি তো অবাক ওইখানে, হেই নাসরিন তুমি এগুলো কী করতেছো, তুমি তোমার বাবার বাসর ঘরে কেন বসে যে ঢুকলা? ওই তখন আমারে বলতেছে আমার বাবা যদি এই মেয়েটার সঙ্গে বাসর করতে পারে তাহলে আমার সঙ্গেও করতে পারবো, ও তো আমার ক্লাসমেট, আমরা তো একসঙ্গে পড়াশোনা করছি, ও আর আমি আমাদের মাঝে কোনো পার্থক্য নাই, আমাদের মাঝে কোনো পার্থক্য নাই, আমার বান্ধবী, আমার আব্বা যদি আমার বান্ধবীর সঙ্গে বাসর করতে পারে তাহলে আমার সঙ্গেও করতে হবে, সমস্যা নেই, আমি রাজি আছি আমার আব্বার সঙ্গে বাসর করার জন্য। ওর বাবা তখন জায়গায় কান্না করে দিছে, ওই জায়গার মধ্যে দাঁড়ায় কান্না করে দিছে, এবং কান্না করে দেওয়ার পরে ওর বাবারে বলতেছে যে বাবা সমস্যা নাই তো, আপনি আসেন, তোমরা বেরো, সবাই বের হো, দরজা লাগাই দে, আমরা দরজা লাগাই দিই, আব্বা আমরা দুজনেই আছি, তোমার সঙ্গে দুজনেই বাসর করবো, সমস্যা নাই। ওর বাবা তখন করলো কি, মানে এতটাই লজ্জা পাইছে লোকটা যা বলার মতো না, সে কান্না করতে করতে রুম থেকে তখন বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে মানে এই আর 1 সেকেন্ডও এখানে থাকে নাই, এই রাতের মধ্যেই সে তার মানে মোটামুটি জামা কাপড় যা ছিল বা যা ছিল তার কাছে সব কিছু নিয়ে সেখান থেকে ঢাকায় চলে গেছে। ঢাকায় চলে যাওয়ার পরে আমি তখন নাসরিনকে বললাম যে নাসরিন এটা তুমি কী করলা, মানে চিরং থেকে সে ডিরেক্টলি ঢাকায় চলে গেছে তার কোন ফ্রেন্ডের বাসায়। তখন এই মেয়েটা মানে যে মেয়েটার সঙ্গে নাসরিনের মানে যে বান্ধবী ছিল, মেয়েটাও তখন এখান থেকে চলে গেছে, মানে পুরো জিনিসটা এলোমেলো করে ফেলছে। মানে নাসরিনের কথা হচ্ছে ও কোনোভাবে ওর বাবাকে এই মুহূর্তে বিয়ে করতে দিবে না, অন্য কোনো মেয়েকে ওর বাবা বিয়ে করুক এটাও চায় না। কেন এটা চায় না ভাই আমি এটা বুঝতে পারিনি। পরে রাগে ক্ষোভে অভিমানে ও মায়ের মতোই জিদি ছিল, ওর মা যেরকম জিদিও সেম জিদি ছিল। এই জিদের মানে বশবর্তী হয়ে পরে ওর বাবা রাগ অভিমান করে তখন সে পুনরায় আবারও ইতালিতে চলে যায়, এবং ইতালিতে চলে গেছে পরে সে আজকের এই দিন পর্যন্ত 1 যুগেরও বেশি সময় হয়ে গেছে, সে আর বাংলাদেশে ব্যাক করে আসে নাই।
বাংলাদেশের ব্যাক করে আসেন এবং নাসরিনকে বিয়ে করি এবং আমাদের বিয়ের প্রায় 6 বছর পরে আমার একটা পুত্র সন্তান হয় এবং একটা কন্যার সন্তান হয়। এখন আমার বর্তমানে একটা ছেলে এবং একটা মেয়ে আছে। আমি আমার সংসার জীবনে নাসরিনকে নিয়ে বেশ ভালোই আছি। আমি নিজেও এখনও শিক্ষকতাই করি। আমাদের একটা কোচিং সেন্টার আছে, সেটা আমরা দেখাশোনা করে আমি এখনও শিক্ষকতাই করি। যদিও আমার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, তারপরেও সেখানে আপনার ক্লাস 5 পর্যন্ত আছে, বাচ্চাদেরকে পড়াই। তো আমার জীবনের এরকম ঘটনা ঘটেছে এবং আমি পুরো ঘটনা আপনাকে জানাইলাম। আমার জীবনের গল্পটাও আমার কাছে একটু ভিন্ন রকম লেগেছে, যার জন্য আপনাকে বলেছি যদি পারেন আপনি আমার এই গল্পটা রেকর্ড করবেন আর আমার বউর সঙ্গে একটু কথা বলবেন। আমার বউ আপনার অনেক বড় ভক্ত, নাম্বার দিয়েছি, একটু ফোন দিবেন। আর এই গল্প কোনো কিছু না বুঝে থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কথায় আছে বাপকা বেটা সিফায়ে কা ঘোড়া। মা যেমন ছিল মেয়ে তো তেমনই হবে, সেটাই তো স্বাভাবিক। মা তার ছোট্ট বয়সে প্রেম করেছিল মোতালেব মাস্টারের সঙ্গে। সেই মোতালেব মাস্টারের উপরে প্রতিশোধ নিতে গিয়ে নিজের মেয়ের জীবনটা নষ্ট করলো এবং ধ্বংস করে দিল মহসিনের মতো ছেলের জীবন। 3 বছর বিনা কারণে মহসিনকে জেল খাটিয়েছে এবং এই মহিলা অনেক টাকা পয়সা নষ্ট করেছে কোর্টের বারান্দায়। এবং তার মেয়ে নাসরিন আক্তার, সেও তার বাবাকে অন্য কোনো মেয়ের সঙ্গে সংসার করতে দিবে না, বিশেষ করে তার বান্ধবীর সঙ্গে, যার কারণে সে নিজে বসে যে বাবার বাসর ঘরে ঢুকে গেছে তা সত্যি অবাক করা একটা বিষয় ছিল। তবে যাই হোক, আমি একটা কথা বলি, মেয়েদের খুব বেশি রাগ থাকতে নেই, মেয়েদের খুব বেশি জিদ থাকতে নেই। হয়তো মেয়েরা বলবেন যে ভাই এটা কী বলেন, আমরা মেয়ে হয়েছি বলে কি আমাদের রাগ অভিমান থাকবে না? হ্যাঁ বোন, অবশ্যই থাকবে। তবে আপনাদের রাগ অভিমানের মাঝে একটা সীমারেখা থাকতে হবে। মনে রাখবেন, গুরুজনদের কথাগুলো একেবারে ফেলে দিবেন না। ওরা যে বলে যে পুরুষ যদি রাগ করে হয় বাদশা, আর নারী যদি রাগ করে হয়, আপনারা কি তা জানেন? তো যাই হোক, এজন্য বলবো যে বোনদের একটু রাগ কমাতে হবে। নাসরিনের বাবা ইতালি প্রবাসী ছিলেন, তিনি ইতালি থেকে আসছে। তার বউয়ের কাছে সে কোনো তৃপ্তি, শান্তি, ভালোবাসা কিচ্ছু পায়নি। সে একটা বিয়ে করতেই পারতেন। নাসরিনের কোনোভাবে উচিত হয়নি যে বাবার বাসর ঘরে বউ সেজে ঢুকে এইভাবে বাবাকে অপমান করা। সবশেষ তিনি বাংলাদেশ ত্যাগ করে চলে গেছেন এবং কোনোদিন হয়তো আর ফিরবেনও না। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। না যেখানেই বিদায়, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।